তাহলে প্রথমে হলো আমাদের হলো ক্লাস আর অবজেক্ট। ক্লাস আর অবজেক্ট তোমরা অলরেডি তো জেনে আসছো। ক্লাস হলো একটা আমাদের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। রিয়েল লাইফে কোনো জিনিসের ব্লু প্রিন্ট বলা যায় আমাদের, মানে কোনো একটা জিনিস আমরা তৈরি করবো তার আগে আমরা একটা নকশা তৈরি করি, নকশাটাকে আমরা বলতেছি একটা ক্লাস। আর অবজেক্টটা কি? অবজেক্টটা হলো নকশা থেকে যখন আমরা একটা জিনিস বানায় ফেলি সেটাকে বলে অবজেক্ট। তো এখানে দেখো তোমাদের ক্লাস নিয়ে তোমাদের অলরেডি তো ল্যাব আমি কয়েকটা নিয়েছিলাম, ওগুলো যারা প্র্যাকটিস করছে তারা অলরেডি হয়তো এগুলো জানো। দেখো ক্লাস আর কি লেখে কিভাবে বা একটা ক্লাস ডিফাইন কিভাবে করে। প্রথমে ক্লাস লিখে ক্লাসের নেম দেওয়া লাগে, এরপরে ভিতরে কার্লি ব্রেসের ভিতরে তোমার পাবলিক, প্রাইভেট, তারপরে প্রোটেক্টেড, এই তিনটা অ্যাক্সেস মডিফায়ার সহ এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে। যেমন এখানে সবগুলোই তো পাবলিক। পাবলিক থাকলে কি হয়, যে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। অবজেক্ট ক্রিয়েটের পরে অবজেক্টের বাইরে থেকেও যে কোনো প্লেস থেকে ওই অবজেক্টকে ইউজ করে এই ভেরিয়েবল গুলা বা ওর পাবলিক মেম্বার গুলা অ্যাক্সেস করা যায়। মানে এই যে এই অ্যাট্রিবিউট ভেরিয়েবল আর ফাংশন একটা, এগুলো বাইরে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, এটা হলো পাবলিকের মিনিং। আচ্ছা, আর আমরা যেসব ডাটা মেম্বার থাকে সেগুলাকে আমরা অ্যাট্রিবিউট বলি নর্মালি, আর যেগুলো হলো ফাংশন মেম্বার থাকে ক্লাসের সেগুলোকে আমরা বলি মেথড। ঠিক আছে, এগুলো আসলে ফাংশন কিন্তু ওদের আলাদা একটা নাম বলি, সেটা হলো মেথড। আচ্ছা, এখানে দেখো এখানে আর একটা ক্লাসের এক্সাম্পল আছে। এখানেও সবগুলো পাবলিক, আর একটা ফাংশন লেখছে মাই ফাংশন, যেটা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তেমন কিছুই না। আচ্ছা, এরপরে আসি হলো আমাদের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর আমি হয়তো বলছিলাম যে আমি তোমার একটা অবজেক্ট যখন ক্রিয়েট হওয়ার সময় ওর একটা ফাংশন রান হয়। ওর আমার ক্লাসের ভিতরে যে আমরা যখন এই যে ক্লাসের ভিতরে আমরা যখন এই যে ইন্টিজার ফাংশন এগুলো যখন লিখি, তখন এই ইন্টিজারটা আসলে মেমোরিতে কোনো মেমোরি অ্যালোকেশন ওর জন্য হয় নাই, ও ক্রিয়েট হয় নাই। জাস্ট আমি একটা ডিজাইন করছি এখানে, ঠিক আছে। ও ক্রিয়েট হবে কখন? ও ক্রিয়েট হবে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন ওর জন্য মেমোরি ডিক্লেয়ার হবে। আর ফাংশনটাও একদম মানে ফাংশনটা ইউজেবল হবে, তার আগ পর্যন্ত এগুলাকে ইউজ করা যাবে না, বা এর জন্য আলাদা করে মেমোরি অ্যালোকেট হয় নাই আমাদের। আচ্ছা, এখন আমরা যখন সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট করব, তখন অবজেক্ট ক্রিয়েটের সময় আমরা যে একটা ফাংশন রান হয় যেটা হলো কনস্ট্রাক্টর বলে। কনস্ট্রাক্ট মানে কি? তৈরি করা। কনস্ট্রাক্টর ফাংশনটা রান হয়। কনস্ট্রাক্টর ফাংশনে কনস্ট্রাক্টরের কাজ হলো, প্রথম কাজ হলো ওর ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করা। এন্ড ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করা মানে হলো মেমোরি অ্যালোকেট করবে ওগুলোর জন্য। পাশাপাশি আমরা যদি কিছু চাই যে ওরা কোনো একটা ভ্যারিয়েবলের একটা ডিফল্ট ভ্যালু সেট করব, বা ভ্যারিয়েবলটা ক্রিয়েট হওয়ার সময় ওর একটা ভ্যালু আমি সেট করে দিব, তাহলে সেটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। যেমন এই যে এখানে একটা মাই ক্লাস নামে একটা, মানে কনস্ট্রাক্টর লেখার নিয়ম হলো সেটা একটা ফাংশনের মতোই থাকবে, সেটাও লিখতে হবে ক্লাসের ভিতরেই, কিন্তু তোমার সেটা কোনো রিটার্ন টাইম থাকবে না। সেটা জাস্ট ওই ক্লাসের সেম নেম দিতে হয়, আর ভিতরে ধরো একটা প্যারামিটার, যে ইন্টিজার ভ্যালু একটা ভ্যারিয়েবল আমি পাস করতেছি, ও জাস্ট মাই নাম্বার নামে একটা ধরো ওর মেম্বার আছে, এই যে মাই নাম্বার মেম্বারটা ওর ভ্যালু অ্যাসাইন করে দিবে এই ভ্যালু দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রাক্টর হলো কনস্ট্রাক্টরের উল্টা। সেটা হলো আমরা যখন কোডের এক্সিকিউশন এক পার্টের শেষ হয়ে যায়, তখন একটা ভ্যারিয়েবলের মেমোরি যখন শেষ, মেমোরি শেষ বলতে সরি মেমোরি না, লাইফ টাইম যখন শেষ, মানে ওটার ইউজ যখন শেষ হয়ে যায়, তখন আমরা তো মেমোরি থেকে ওকে ডিলিট করে দেওয়া হয়। ওরকমই একটা অবজেক্ট ডিলিট করার সময় ডিস্ট্রাক্টর নামে আর একটা ফাংশন কল হয়, যেটা ওর মেমোরি গুলাকে আবার আমাদের, মানে ওর ভেরিয়েবল গুলো যে মেমোরি গুলো ইউজ করছে সেটা আবার ফিরাই দিবে, বা সেগুলো আমাকে ডিলিট করে দিবে, মেমোরি স্পেস গুলো ফাঁকা করে দিবে। আচ্ছা, এই ডিস্ট্রাক্টরের ভিতরে ডিস্ট্রাক্টর কেন আসে সেটা হলো, ধরো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেটা কোনো একটা ফাইল ওপেন করছে অথবা কোনো একটা লিংক ওপেন করছে, অনলাইন লিংক। সেই লিঙ্কটার সাথে সে যাতে লিঙ্কটা আবার ক্লোজ করে দেয় বা ফাইলটা ক্লোজ করে দেয়, এই জন্য ওর অবজেক্ট একদম অবজেক্টের কাজ শেষ হওয়ার পরে বা শেষ হওয়ার সময় যাতে এই কাজগুলা করে, এই জন্য আর কি ডিস্ট্রাক্টর ইউজ করা। এখন ডিস্ট্রাক্টরও আমার কনস্ট্রাক্টর মতো করেই লিখতে হয়, ওই যে মাই ক্লাস এরকম দিয়ে, ও একটা ফাংশনই, জাস্ট ওর সামনে একটা এই যে সাইনটা থাকে, এটা হলো আমাদের কি সাইন, এই সাইনটার নাম আসলে আমার মনে নাই। যাই হোক, এই সাইনটা তোমার নেগেশন সাইনও বলা যায় এগুলা, এটাকে মানে কনস্ট্রাক্টরের উল্টাটা, ঠিক আছে। আচ্ছা, এই কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এ খুব বেশি কাজে লাগবে না, কিন্তু আমাদের ক্লাসের ইউজ আছে। ক্লাস দিয়ে আমরা কিছু কিছু স্পেশাল জিনিস করতে পারি, এটা আমরা সামনে আসবো দেখবো, ঠিক আছে। এরপরে অ্যাক্সেস মডিফায়ার আছে, এগুলো তোমরা অলরেডি জানো, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনটা হলে কি হয় মোটামুটি সবারই ভেগ আইডিয়া থাকার কথা। আচ্ছা,
এরপর ইনহেরিটেন্স পলিমরফিজম, এটাও তোমাদের একটা ভেগ আইডিয়া আছে, এটাও সিপিতে লাগবে না, যেন আপাতত স্কিপ করতেছে, কিন্তু তোমাদের নিজেদের জানার জন্য আমরা স্লাইডে ইনক্লুড করে দিছি। ঠিক আছে, এরপরে পলিমরফিজমের কিছু এক্সাম্পল আছে এখানে। এরপরে আসো আমাদের এসটিএল এর ভিতরে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এসটিএল গুলা কি জিনিস? এসটিএল হলো আমার যে ডিফারেন্ট টাইপের ডাটা স্ট্রাকচার গুলা, তারপরে আলাদা স্পেশাল যে তোমার ভ্যারিয়েবল গুলা আমার আছে, সেই জিনিসগুলা অলরেডি বিল্ট ইন ভাবে ইমপ্লিমেন্ট করা আছে এক কিছু লাইব্রেরিতে। সেই লাইব্রেরি গুলাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এখন এই টেমপ্লেট কথাটা, টেমপ্লেটের সাথে ক্লাসের একটা সম্পর্ক আছে। ক্লাস হলো আমাদেরকে একটা ডিজাইন, ক্লাস একটা অবজেক্টের একটা ডিজাইন, টেমপ্লেটও একটা ডিজাইনের মতোই কাজ করে, কিন্তু টেমপ্লেট আর ক্লাসের পার্থক্যটা হলো টেমপ্লেটকে জেনেরিক বানানো যায়। জেনেরিক বানানো না যায় বলতে, তুমি ধরো আমি এভাবে বলতেছি যে আমি একটা ধরো এসটিএল এ ভেক্টর সম্পর্কে তো সবাই জানো, এসটিএল আমরা যে ভেক্টর ইউজ করি, তার আমরা একটা ভেক্টর আমরা লিখি, ভেক্টর ভেক্টর লেখার পরে আমরা এই লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে ওর ডাটা টাইপটা দিয়ে দিই, যে ভেক্টরের ভিতরে কি ডাটা গুলো থাকবে, কি ডাটা টাইপের ডাটা গুলো থাকবে। যেমন এখানে আমি ধরো ইন্টিজার যদি বলি, তাহলে ইন্টিজার টাইপের ডাটাও ক্রিয়েট করে ফেলবা, ও ইন্টিজার রাখার জন্য ও আমার কন্টেইনার ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এখন এই যে ওর জন্য আমি স্পেশালাইজ ভাবে ও কি ডাটা রাখবে সেটা স্পেসিফাই করে দিতে পারতেছি, এই জিনিসটা টেমপ্লেটের একটা স্পেশাল প্রপার্টি। ঠিক আছে, এটা টেমপ্লেটের একটা স্পেশাল প্রপার্টি। এখন ক্লাসের ক্ষেত্রে এটা করা যায় না, ক্লাসের ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্স পলিমরফিজম এগুলো আছে, কিন্তু এই জিনিসটা স্পেসিফিক্যালি বিভিন্ন ডাটা টাইপের জন্য একটা সিঙ্গেল জিনিসকে রেডি করা, এটা টেমপ্লেটের অংশ। টেমপ্লেট তোমরা সি প্লাস প্লাস এর ভিতরে আরো ডিটেলসে পড়বা, টেমপ্লেট কি আসলে কেমনে কাজ করে, তুমি নিজেও চাইলে টেমপ্লেট ক্রিয়েট করতে পারবা। এটা একটা মজার জিনিস, এটা একদম শেষের দিকে সি প্লাস প্লাস শেষের দিকে পড়ানো হয় টেমপ্লেট। আচ্ছা, তাহলে এসটিএল এর ভিতরে শুধু যে আমাদের বিভিন্ন ভ্যারিয়েবল টাইপ বা স্পেশাল টাইপ অফ ডাটা স্ট্রাকচার আছে তা না, এসটিএল এর ভিতরে আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু অ্যালগরিদম আছে, ইটারেটর একটু আলাদা। কন্টেইনার কোনগুলো? কন্টেইনার গুলো মাত্র যে বললাম ডাটা স্ট্রাকচার টাইপের জিনিস, যেগুলোর ভিতরে আমি ডাটা রাখবো, যেমন ভেক্টর হতে পারে, সেট, ম্যাপ, এগুলো সবগুলো ডাটা কন্টেইনার। ঠিক আছে, আর অ্যালগরিদম বলতে বোঝাচ্ছে যে বিল্ট ইন, আমরা যে নর্মালি তোমরা বাইনারি সার্চ শুনছো, বাইনারি সার্চ তো তোমরা অনেকে ইমপ্লিমেন্ট করাও হয়তো দেখছো। এখন অলরেডি আমাদের কোডে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করা আছে, মানে বিল্ট ইন ভাবে আমাদের সি প্লাস প্লাস এর ভিতরে। এই জন্য সেটা আমাদের কোথায় আছে? সেটা এসটিএল এর ভিতরে আছে, অ্যালগরিদমের ভিতরে। এখন অনেকগুলো আছে, সেখানে বাইনারি সার্চ আছে, তারপরে তোমার আমরা যে সর্টিং গুলা করি, সর্টিং আছে, মার্জ সর্ট আছে, জিসিডি বের করা, ওরকম অনেকগুলা বিল্ট ইন আছে। ঠিক আছে, সেগুলোও সব এসটিএল এর ভিতরে ইনক্লুডেড। আচ্ছা, তাহলে আমরা আগাই। দেখো, তাহলে এসটিএল আমরা কেন ইউজ করব? তুমি তুমি তো চাইলে বাইনারি সার্চ নিজেই ইমপ্লিমেন্ট করতে পারো, কিন্তু তোমার ইমপ্লিমেন্টেশনে কিছু ভুল থাকতে পারে, বা তোমার ইমপ্লিমেন্ট করতে তো একটু টাইম লাগবে, প্লাস তোমাদের নিজে ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবে তুমি এত অপটিমাইজড কোড হয়তো লিখতে পারতেছ না, কিন্তু ওরা করছে কি, যত অপটিমাইজ ভাবে কোড লেখা যায় তত অপটিমাইজ ভাবে কোড লিখে দিয়ে ওরা ইমপ্লিমেন্ট করে রাখছে, মানে আমাদের চেয়ে অবশ্যই তাদেরটা এফিশিয়েন্ট হওয়ার কথা। যদিও মডিফাই করে সেগুলোকে আরো এফিশিয়েন্ট বানানো যায়, সেগুলো তোমরা আরো হায়ার প্রবলেম সলভিং এ দেখবা। আচ্ছা, আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা কি, যে তোমার বারবার নিজের লেখা লাগতেছে না, ওদেরটা ইউজ করা লাগতেছে, ইউজ করতে পারতেছো, সেটা হলো তোমার জন্য সুবিধা। আচ্ছা, দেখো যেমন সর্টিং লেখাই লাগে না, আমরা তো বাবল সর্ট ইউজ করছি লিখে লিখে, কিন্তু জাস্ট সর্ট লিখে দিলে এখানে সর্টিং হয়ে যাবে, সেটা এসটিএল এর আন্ডারেই আসে। আচ্ছা, তাহলে আপাতত আমরা এখানে যে কয়েকটা এসটিএল দেখবো তার মধ্যে আছে ভেক্টর আছে, ভেক্টর তো শুনছো অলরেডি তোমরা, লিস্ট আছে যেটা আমাদের লিংক লিস্টের মতো, এরপর সেট আছে, ম্যাপ, আরো কয়েকটা আমরা দেখবো, পেয়ার, পেয়ার নামে, পেয়ার শুনছো কিনা, বলছিলাম আমি একটা এসটিএল এর ক্লাসে তোমাদের বলছিলাম পেয়ার, তারপর স্ট্যাক আছে, কিউ আছে, এই সবগুলো আজকে আমরা ডিটেলস, ডিটেলস না মানে বেসিক কিছু জিনিসপত্র দেখবো। ঠিক আছে, দেখো। আচ্ছা, এরপরে ইটারেটরটাতে একটু পরে আসতেছি আমরা, ইটারেটর কি জিনিস, অ্যালগরিদম। আচ্ছা, আমরা শুরু করি ভেক্টর দিয়ে। ভেক্টর সম্পর্কে কারা কারা এ পর্যন্ত ভেক্টর ইউজ করছো, একটু হ্যান্ড রেজ করো তো, আমি নাম্বারটা একটু দেখি কারা কারা ভেক্টর ইউজ করছো। আচ্ছা, চারজন, শুধু চারজনই, পাঁচজন,
আচ্ছা, তাও তো কয়েকজন ইউজ করছো। আচ্ছা, ভেরি গুড, ইউজ করছো, ঠিক আছে, তোমরা হ্যাঁ হ্যান্ড লোয়ার করতে পারো। তাহলে ভেক্টরটা কি জিনিস? ভেক্টর আমাদের অ্যারের সিমিলার, ঠিক আছে। ভেক্টর আমার অ্যারের মতনই, তুমি চিন্তা করতে পারো এটাও একটা অ্যারে, জাস্ট ওর স্পেশাল কিছু ক্যারেক্টার আছে। সেটা হলো তুমি কিন্তু অ্যারে ডিক্লেয়ার করার পর অ্যারেটাকে তুমি আর বড় করতে পারবে না। তুমি যতটুকু অ্যারে সাইজ নিয়েছো ওটা ফিক্সড, অ্যারেটাকে বড় করা যায় না, ছোটও করা যায় না। কিন্তু ভেক্টর আবার ডাইনামিক, বা এটাকে আমরা ডাইনামিক অ্যারে বলতে পারি, যেটা চাইলে রিসাইজিং করা যায়। তুমি চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো, ডাটা কিছু বাদও দিতে পারো, কিছু ইনক্লুডও করতে পারো। এটা তোমার ইচ্ছা মতো, একদম মানে তোমার ফুল মডিফিকেশন তোমার কন্ট্রোল আছে, ঠিক আছে। তাহলে ভেক্টর ইউজ করতে হয় কি হবে, সব এসটিএল ইউজ করার সময় বা এসটিএল গুলো ইউজ করার সময় জাস্ট একটা সিমিলার সিনট্যাক্স আমরা ইউজ করি। প্রথমে হলো এসটিএল টার নাম, এসটিএল এরটা নামটা থাকে এসটিএল এর, এরপরে লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে এসটিএল এ আমরা কোন জিনিস রাখতে চাই, কি জিনিস রাখতে চাই, সেটা হতে পারে একটা সিঙ্গেল ডাটা টাইপ হতে পারে, বা অন্য কোনো জিনিস বা অবজেক্ট টাইপের কোনো জিনিসও হতে পারে। এরপরে এসটিএল এর নামটা তুমি যে ইচ্ছা মতো একটা যে নাম দিবা, এসটিএল নেম, ঠিক আছে, ওই ভ্যারিয়েবল নামের মতো, ঠিক আছে। এরপরে তুমি ইনিশিয়ালাইজ দিতে পারো, এরপরে তুমি ইনিশিয়ালাইজ করতে পারো এই জিনিসগুলোকে। যেমন এই যে এখানে ধরো ভেক্টরের এক্সাম্পলটা তুমি দেখো, এখানে এখানে প্রথমে কি করছে, এই যে ভেক্টর কথাটা লিখছে, এরপরে আমি ভেক্টরের ভিতরে কি টাইপের ডাটা রাখতে চাই বলছে যে ইন্টিজার, ঠিক আছে। এরপরে ভেক্টরের নাম দিয়ে দিছে ভেক। এরপরে তো চাইলে চাইলে তুমি এখানে অ্যারে যেভাবে আমরা ইনিশিয়ালাইজ করি এভাবে করতে পারো। তাহলে এখানে 3 সাইজের ভেক্টর ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, 3 সাইজ ক্রিয়েট হওয়ার পরে দেখো একটা এখানে একটা ভেক্টর এর মেম্বার আর একটা কল করছে। আচ্ছা, এই টেমপ্লেট গুলা থেকে যখন আমরা একটা টেমপ্লেট, তো জাস্ট টেমপ্লেট আমার ক্লাসের সিমিলার, যে একটা ডিজাইনের মতো, ডিজাইন থেকে তুমি যখন আসলে ক্রিয়েট করে ফেলবা কোনো কিছু, সেটা আসলে আমাদের অবজেক্টই। যেমন এখানে ভেক্টরটা একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে অবজেক্টের ওরও একটা মেথড আছে, ওরও বিভিন্ন রকম মেথড আছে। তাহলে ভেক্টরের একটা মেথডগুলোর মধ্যে একটা ভেক্টর মেথড হলো পুশব্যাক। এই যে পুশব্যাক, ঠিক আছে। পুশব্যাক কি করে, পুশব্যাক, পুশব্যাকে তুমি যা রাখবা সে করবে কি, তার লাস্টে আমার লাস্ট পর্যন্ত 30 আছে, 30-এর পরে ও 40 ইনক্লুড করে দিবে। পুশ ব্যাক মানে শেষে 40 ইনসার্ট করে দিবে, ঠিক আছে। এরপর তুমি যদি এখানে প্রিন্ট করে দেখো, এই কোডটা আমরা রাইট লিখে দেখবো, তুমি যদি এটা প্রিন্ট করে দেখো দেখবা যে 40 পর্যন্ত প্রিন্ট হইতেছে সবগুলা। আচ্ছা, আমরা আরো কিছু, আচ্ছা আমাদের ভেক্টরের আরো কিছু ইউজফুল মেথড আছে, যেমন এই যে পুশ ব্যাক ছিল, এরপরে পপ ব্যাক আছে, মানে শেষ থেকে পপ হলো বাদ দিয়ে দেওয়া, সাইজ হলো ভেক্টরের সাইজ কত এখন তুমি বের করতে পারবা, আর ক্যাপাসিটি বা রিসাইজ আরেকটা আছে। এখানে ক্যাপাসিটিটা এত বেশি দরকার হয় না। আরেকটা আছে রিসাইজ, রিসাইজটা অনেক ইউজফুল। রিসাইজ দিয়ে তুমি ওর সাইজ ডিক্লেয়ার করে দিতে পারো, যে কত সাইজের ভেক্টর তুমি চাচ্ছ। আবার তুমি চাইলে ইনিশিয়ালাইজও করে দিতে পারো, যে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়। আমি এভাবে লিখতে পারি যে 10 সাইজের 10 সাইজের ভেক্টর ক্রিয়েট হবে, আর সবগুলা 5 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। সেগুলো আমরা কোডে দেখবো। চলো আজকে আবার একটু কোডের জায়গা আমরা আচ্ছা, তাহলে আজকে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো ভেক্টরের কাজ করবো, ঠিক আছে। তাহলে ভেক্টর গুলা বা এই এসটিএল গুলা তাদের নিজস্ব হেডার ফাইল আছে। যেমন আমাদের আইও স্ট্রিমের ভিতরে ভেক্টর বা এগুলো নাই, এদের নিজস্ব তোমার হেডার ফাইল আছে। এখন এতগুলো আমরা যেহেতু অনেকগুলো ইউজ করব, এর জন্য বেস্ট হয় কি যে কাস্টম একটা হেডার ফাইল ইউজ করা, যে bit/std++.h। এই হেডার ফাইলে আমার মোটামুটি যতগুলো এসটিএল আছে সবগুলাই এর ভিতরে অ্যাভেলেবল, ম্যাক্সিমামই অ্যাভেলেবল, ঠিক আছে। মানে সবসময় এটা ইউজ করা আমাদের সিপি করার সময় এটা মোটামুটি ইনাফ। কিছু জিনিস আছে এগুলোর বাইরে, অল্প কিছু আছে এগুলোর বাইরে, কিন্তু ম্যাক্সিমাম এটা হলো ইনক্লুড। ভেক্টর সেট আমরা আজকে যা ইউজ করবো সব এই সিঙ্গেল হেডার ফাইলে আছে। এটা যদি এটা না ইউজ করতাম তাহলে আমাদের এরকম করা লাগতো। যে কোডের স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যালো, কোডের স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে দেখো আমি যদি না ইউজ করি তাহলে ভেক্টরের হেডার ফাইল ইউজ করতে হতো, ঠিক আছে। ভেক্টর ডট এইচ এরকম সেট বা সবার জন্য ম্যাপ সেট সবার জন্য আলাদা আলাদা আছে, সেগুলো ইউজ করা লাগতো। আচ্ছা, তাহলে আজকে আমরা জাস্ট এই যে এই হেডার ফাইলটা ইউজ করবো, যার ভিতরে সবগুলো ইনক্লুড আছে অলরেডি। তাহলে আমরা প্রথমে একটা
আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যারের কাজটাই করব, জাস্ট ভেক্টরের যে স্পেশাল কি জিনিসগুলো সেগুলো আমরা ইউজ করে অ্যারের কাজগুলো করব। যেমন প্রথম দিন আমরা করছিলাম যে এন সাইজের একটা অ্যারে নিয়ে সবগুলো ইউজার থেকে ইনপুট নিছিলাম, সেই কাজটাই আবার একটু করি। এন সাইজের এন একটা ভেরিয়েবল, ওর ভিতরে রাখবো যে কয়টা ইউজার দিবে, ঠিক আছে, ইউজার কয়টা ইনপুট দিবে। তাহলে আমি এন সাইজের একটা ভেক্টর ক্রিয়েট করে ফেলবো। তাহলে ভেক্টর টাইপ কি হবে, যেহেতু ইন্টিজার রাখবো আমি ইন্টিজার লিখে দিচ্ছি, তাহলে ভেক্টরের নাম দিয়ে দিলাম ভেক্টর। এরপরে দেখো, তুমি চাইলে ভেক্টরকে এভাবে খালিও রাখতে পারো। এখন কিন্তু শুধু ভেক্টরকে আমি মানে ইনিশিয়ালাইজ করছি, কিন্তু ভেক্টরের ভিতরে কিন্তু কিছু রাখি নেই। তুমি চাইলে প্রত্যেকটা এলিমেন্ট নতুন যা যা আমি নিব, তুমি ধরো আমি যে ইনপুটের এখানে আমি 5, এরপরে মানে 5টা এলিমেন্ট 12 13 15 23 70, এই 5টা এলিমেন্ট ধরো ভেক্টরের ভিতরে রাখবো। তুমি চাইলে এভাবে করতে পারো সবগুলো, যেহেতু আমরা পুশ ব্যাক করতে পারি মানে ইনসার্ট করতে পারি পিছন দিক থেকে, তাহলে সবগুলো আমরা পুশ ব্যাক করতে পারি চাইলে। এখন পুশ ব্যাকের জন্য কি করা লাগবে, আমি জাস্ট ওই যে একটা লুপ চালাই দিব, এই কয়টা পর্যন্ত এন পর্যন্ত লুপ চালাবো, প্রত্যেকবার ইনপুট নিব। আগের বার কিন্তু এটা করতে পারতাম, সিন ভেক আই, এটা করতে পারতাম তাই না, মানে যদি একটা অ্যারে হইতো আমরা এটা করে ফেলতে পারতাম না। দেখো, সি ইন ভেক্টর অফ আই মানে আইতম ইন্ডেক্সে তাকে ইনপুট নেও, বা ইনপুট একটা নিয়ে এই ইন্ডেক্সে রেখে দাও। কিন্তু আমি কি এখন এটা করতে পারবো কি পারবো না, বলো তো? বলো তো দেখি। আমি মানে মাত্র আমি যেটা লিখলাম এই যে এই জিনিসটা, যে ভেক্টরটা প্রত্যেকটা ইন্ডেক্সে আমি ভেক্টরের জন্য ভ্যালু ইনপুট নিতেছি এখান থেকে, এটা কি করতে পারবো না? 17 ব্যাচ থেকে কেউ অ্যান্সার দাও দেখি। না ভাইয়া, পারবো না। পারবো না, কারণ আমি যখন ইনিশিয়ালাইজ করছি তখন ভেক্টরের সাইজ 0, তার মানে ওর ভিতরে তো এই এততম ইন্ডেক্স তো ওর কাছে নাই, তাহলে ও কিভাবে এখানে রাখবে, তাই না? আমি যদি এখন রান দেই, একটা ইরর দেওয়ার কথা। আচ্ছা, তারা প্রিন্ট করা সহজ যাবে আর কি। আচ্ছা, দেখো, ও সরি, আচ্ছা ইন্টারনালি কোনো ইস্যু হয়তো হচ্ছে, এখানে দেখাচ্ছে না। যাই হোক, এটা সাইজ 0, এখানে কিন্তু কাজ করতেছে না, কোনো আউটপুটও কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমার ওখানে তো ওর এই ভেক অফ আই এগুলো তো নাই আমার কাছে। তাহলে আমি চাইলে এটা করতে পারি, দেখো, আলাদা একটা ভ্যারিয়েবল একটা নিয়ে, ধরো ইন্টিজার এ নামে আর একটা ভ্যারিয়েবল রাখলাম, সেটার ভিতরে আমি প্রথমে ইনপুট নিলাম, নিয়ে এই ভেক্টরের ভিতরে আমি চাইলে প্রত্যেকবার পুশ করে দিতে পারি। দেখো, প্রত্যেকবার এলিমেন্ট একটা নিয়ে আমি জাস্ট ভেক্টরের ভিতরে প্রত্যেকবার পুশ করে দিচ্ছি, তাহলে প্রত্যেকবার পুশ করতে করতে সাইজ ইনক্রিজ হচ্ছে, সাইজ একবার করে ইনক্রিজ হচ্ছে। এখন দেখো আমি সেম কাজটা প্রিন্ট করে দেখাই, দেখো প্রিন্ট হয়ে গেছে আমার, তাহলে সবগুলা প্রিন্ট হয়ে গেছে। এখন প্রিন্ট করার আগে ধরো আমি সাইজটাও জানতে চাই, তাহলে কিভাবে দেখবো? তুমি ডাইরেক্ট একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারো, অথবা ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারো, ভেক্টর ডট সাইজ, এটা যদি করে দাও দেখো ওর সাইজ প্রিন্ট হয়ে গেছে 5। তুমি চাইলে নিজের ধরো তুমি শেষে আরেকটা এলিমেন্ট পুশ করবা, সেটাও পারো। এটা মোটামুটি অনেক ফ্লেক্সিবল আর কি ভেক্টর নিয়ে কাজ করা, ইচ্ছা মতো ছোট বড় করা যায়। আচ্ছা, ও এখন আহ, আচ্ছা, ও আচ্ছা, এটা তো ডিক্লেয়ার করা অলরেডি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে হ্যাঁ, এখন নতুন করে যে এলিমেন্ট আমি পুশ করছিলাম সেটা আমার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু দেখো নতুন করে আমি এখানে এসে পোস্ট 50, দেখো এলিমেন্টও 6টা হয়ে গেছে, আমি 50 পুশও করে দিছিলাম এর ভিতরে শেষে। এখন তুমি চাইলে তোমার ধরো ইচ্ছা হলো না আমি এখন ভেক্টরটা আরো আরো মডিফাই করব, বা আমার শেষের দুইটা এলিমেন্টকে বাদ দিব, তুমি তাইলে বাদ দিতে পারো কিভাবে, তুমি পপ ব্যাক করতে পারো অথবা রিসাইজও করতে পারো। পপ ব্যাক যদি করি তাহলে তোমার একটা একটা করে বাদ হবে, আমি চাইলে যদি রিসাইজ ইউজ করি, তাহলে দেখো ভেক্টর ডট রিসাইজ, রিসাইজের ভিতরে দুইটা প্যারামিটার দেওয়া যায়,
প্রথম প্যারামিটার হলো যে নতুন সাইজ কত চাচ্ছ, আমি ধরো সাইজ চাচ্ছি 3, তাহলে ও কি করবে, প্রথম 3টা রাখবে, শেষের 3টাকে বাদ দিয়ে দিবে। এখন দেখো প্রিন্ট করে দেখি। আচ্ছা, এখানে নতুন একটা জিনিস, ফুললি নতুন একটা জিনিস দেখো, তোমাদের দেখাই। আমরা যে একটা বলছিলাম যে ইটারেটর নামে একটা জিনিস আছে। ইটারেটর হলো একটা অবজেক্টের মতো বা একটা পয়েন্টারের মতো বলতে পারো, যে প্রত্যেকটা এলিমেন্টের উপরে পয়েন্ট করে, ঠিক আছে। এখন আমরা এই ভেক্টরটা দেখো রিসাইজ করার পরে ভেক্টরের সাইজ এখন কত হইলো, আমি তো ধরো আমি জানি না ভেক্টরের সাইজ কত হইলো, আমি এটা এখন জানি না। কিন্তু তাইলে আমি যদি লুপ চালাতে চাই, আমার তো সাইজ দরকার, কারণ আমি লুপের তো একটা লিমিটার রাখবো যে এত পর্যন্ত লুপ চলবে, কিন্তু আমি তো এখন সাইজ জানি না। তুমি সাইজ না জেনেও লুপ চালাতে পারো ইটারেটর দিয়ে, ঠিক আছে। কিভাবে ইউজ করতে হয়, ইটারেটর ইউজ করার জন্য তোমার লিখতে হবে অটো। অটো কিওয়ার্ডটা হলো একটা মানে ভ্যারিয়েবলের টাইপটা অটো সেট করে দিবে, ঠিক আছে, তোমার টাইপ নিয়ে চিন্তা করতে হবে না। আমি ধর নাম দিলাম আইটিআর, ইটারেটর। ইটারেটর এখন তাহলে আমার কি, অ্যারে, অ্যারেতে যখন আমরা পয়েন্টার দিয়ে হলো প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করতাম, তখন কি অ্যারে শুরু থেকে শুরু করতাম, অ্যারে শুরুর পয়েন্টার থেকে, যেটা এ আর আর ছিল। ভেক্টরের ক্ষেত্রে ওর পয়েন্টারটা থাকে হলো ভেক্টর ডট বিগিন, এটার ভিতরে, এটার ভিতরে থাকে, ঠিক আছে, ভেক্টর ডট বিগিন। এখন এই আইটিআর এর ভিতরে আমার তাহলে বিগিনিং ইন্ডেক্সের হলো পয়েন্টারের মতো আছে বা ইটারেটর আছে, ঠিক আছে। তাহলে এই ইটারেটরটাকে আমি ইউজ করে এই পুরাটুককে অ্যাক্সেস করতে পারি। এখন দেখো আমি যদি এমন করি, সি আউট ওর পয়েন্টার মতো কাজ করবে, ঠিক আছে। যদি এটা প্রিন্ট করে দেখাই, দেখো, আচ্ছা একটা এন্ডেল দিই, দেখো নতুন প্রিন্ট, দেখো নিচে নতুন একটা 12 প্রিন্ট হয়েছে, 12 কি আমার শুরুরটা, ঠিক আছে। এখন এভাবে তুমি প্রত্যেকবার মানে এই অটো ইটারেটর ইউজ করে তুমি ডাইরেক্টলি একটা লুপ, রেঞ্জ বেসড লুপ বলি আমরা, রেঞ্জ বেসড লুপ, সেটা আমরা চাইতে পারি। কিভাবে, অটো আইটি লিখলাম বা ইটারেটরের নামটা দিলাম, আর একটা কোলন চিহ্ন দিতে হবে, দিয়ে তোমার বলতে হবে কার জন্য তুমি ইটারেটর চাচ্ছ। আমি চাচ্ছি ভেক্টরের জন্য, তাহলে ভিইসি, ঠিক আছে, ভেক্টর নামটা। এরপরে তুমি জাস্ট এই আইটিটা প্রিন্ট করে দাও, দেখো এই যে এখানে আর স্টার দেওয়া লাগবে না, ঠিক আছে, ওটা ও একটা একাই ও ঠিক করে নিবে, ঠিক আছে। সি আউট দিলাম, তাহলে করবে কি, ও জাস্ট এই ইটারেটরটা ইউজ করে পুরো ভেক্টরে যা যা এলিমেন্ট আছে সবগুলোর উপরে প্রত্যেকবারে সবগুলোর উপর দিয়ে যাবে, ইটারেট করবে সবগুলোর উপরে। এখন যদি প্রিন্ট করি, তাহলে কয়টা প্রিন্ট হওয়ার কথা বলো তো। এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে কয়টা প্রিন্ট হওয়ার কথা, মানে আমি ইটারেটর দিয়ে প্রিন্ট করলে ভাই প্রথম 3টা। প্রথম 3টা, কারণ আমি তো রিসাইজ করে ফেলছিলাম, তাই না। আচ্ছা, আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো। এই ইটারেটর ফর লুপটা বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, দেখো এটা আবার একটু বলি। ইটারেটরের ফর লুপ বা এই জিনিসটাকে আমরা বলি, এই দেখো এটার একটা স্পেশাল নাম আছে, এটা হলো রেঞ্জ বেসড ফর লুপ। আমরা ফর লুপকে চাইলে তুমি ইনিশিয়ালাইজ করে এভাবেও চালাতে পারো, পুরানো ওয়েতে আমরা যেভাবে চালাই, যে আমি একটা ইন্ডেক্সের ভ্যালু ইনিশিয়ালাইজ করি, সেটা করে করে সেটাকে বাড়ায় বাড়ায় আমি প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করি, এটা দিয়ে করতে পারো। অথবা তুমি চাইলে একটা ইটারেটর ইউজ করতে পারো, এটার নাম হলো ইটারেটর, ঠিক আছে। এই আইটি এটা যে ইউজ করতেছে একটা ইটারেটর। ইটারেটর কি করে, ইটারেটর একটা অবজেক্টের মতো কাজ করে, যেটার কাজটা আসলে পয়েন্টারের মতো সিমিলার। পয়েন্টার দিয়ে আমরা প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করতে পারছিলাম, মনে আছে অ্যারে যেভাবে আমরা অ্যাক্সেস করছিলাম, অ্যারের প্রথমটা পয়েন্টার আমি একটা অন্য একটা পয়েন্টারের ভিতরে রাখছি, এরপরে পয়েন্টারকে আমি প্রত্যেকবার এক করে ইনক্রিজ করছি, আর প্রত্যেকবার প্রিন্ট করে আমরা দেখছিলাম যে সেখানে তোমার আগের কোডটা যদি দেখে থাকো তুমি দেখবা, আমরা প্রত্যেকবার প্রিন্ট করে দেখছিলাম যে সেখানে আবার অ্যারের প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আগে মনে হয় এটা কত নাম্বার, 4 নাম্বার না 5 নাম্বার কোড ছিল, আচ্ছা না এটা না, তার আগের কোডটা একটু তোমাদের দেখাই। এই এই কোডটা, হ্যাঁ দেখো, এখানে আমরা কি করছিলাম, যে একটা অ্যারে প্রথমে নিয়েছিলাম 5 সাইজের একটা অ্যারে, একটা পয়েন্টার ডিক্লেয়ার করছিলাম,
পয়েন্টারকে প্রথমে আমরা নিয়ে রাখছিলাম কি অ্যারে শেষে নিয়ে রাখছিলাম, দেখো অ্যারে অফ 4, ঠিক আছে, 4 নাম্বার ইন্ডেক্সে নিয়ে রাখছিলাম। এরপরে প্রত্যেকবার লুপ চালায় পয়েন্টারকে আমরা রিডিউস করছি, রিডিউস করে করে চেক করছি যে আমার আসলে এখানে পয়েন্টারের ভ্যালুটা কত, যেটা আসলে ভ্যালু দেখাচ্ছিল যে 48, 54, 23, 12, 2 এভাবে সিরিয়ালি পিছন দিয়ে আসতেছিল। আর সেই কাজটাই এখন আমরা একটু মডার্ন হয়েছি, আমরা এখন আর পয়েন্টার ইউজ করতে চাইতেছি না, পয়েন্টার না ইউজ করে আমরা নতুন ইটারেটর ইউজ করতেছি। এটা নতুন একটা জিনিস, ইটারেটর ইউজ করে পয়েন্টারের মতো কাজই করে, যেটা ইউজ করা একটু ইজি, ঠিক আছে। ইজি কিভাবে ইজি, এই যে রেঞ্জ বেসড ফর লুপের ভিতরে ওটা ইউজ করা অনেক ইজি। যেমন জাস্ট আমি এটা লিখে দিলাম, দেখো কি লিখছি, অটো। আচ্ছা অটো দিয়ে, অটো এটা অনেক জায়গায় ইউজ করা যায়, অটো তুমি এভাবে ইউজ করতে পারো। অটো ধরো আমি বললাম যে নাম ইজ ইকুয়াল টু 5, এটা কি হবে, এই 5 একটা ইন্টিজার না, ইন্টিজার অনুসারে এটার একটা মানে এটা বলতে পারো যে অটোমেটিক ডাটা টাইপ সেট করে দিতেছে। বুঝা গেছে অটো কি করে, অটোমেটিক একটা ডাটা টাইপ সেট করে দিবে। আচ্ছা এখানে অটোটা সেম কাজই করতেছে, এখানে অটোটা আসলে সেট করতে করে দিতেছে এই এই আইটি, এটা একটা ইটারেটর, এটা বোঝাচ্ছে এই অটো, ঠিক আছে। আর এখানে এখানে এটা কিওয়ার্ড, এটা এভাবে লিখতে হয় এইভাবে অটো। তুমি এখানে চাইলে আইটির জায়গায় অন্য কিছু লিখতে পারো, আইটি আর এটা তোমার ইচ্ছা মতো, কিন্তু এরপরে কোলন চিহ্ন দিতে হবে, আর তুমি কাকে ইটারেট করতে চাচ্ছ সেটা দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে প্রত্যেকবার প্রিন্ট করে দিলে জাস্ট আইটিটাই প্রিন্ট করব, কিন্তু ও ভিতরে ইন্টারনালি একাই ও নিজের ভ্যালু ইনক্রিজ করে করে সিরিয়ালি প্রত্যেকটা মানে সিরিয়াল ওয়াইজ সবগুলোকে প্রিন্ট করে দিবে আমার জন্য, ঠিক আছে। এখন এইটা অনেক তোমার অনেকগুলা ডাটা স্ট্রাকচার বা এসটিএল ইউজ করতে গেলে এটা এজেন্সিয়াল হয়ে যায়। যেমন কিছু কিছু ডাটা স্ট্রাকচারে আমার কোনো ইন্ডেক্সিং নাই, তুমি ইন্ডেক্স মানে আমি যেমন ভেক্টর অফ আই প্রত্যেকটা ইন্ডেক্স আলাদা করে অ্যাক্সেস করতে পারি, আর কিছু কিছু জায়গায় তুমি ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবা না। তোমরা অলরেডি একটা ডাটা স্ট্রাকচারের নাম জানো যেখানে ইন্ডেক্স ইউজ করা যায় না, বলো তো কোনটা? 18 ব্যাচ স্পেশালি তোমাদের জানার কথা, তোমরা ডাটা স্ট্রাকচারে কিছুদিন আগে একটা তোমার ডাটা স্ট্রাকচারের নাম শুনছো বা পড়ছো যেটার ভিতরে ইন্ডেক্স ইউজ করা যায় না, কোনটা সেটা? কোন ডাটা স্ট্রাকচার? মনে নাই কারো? ভাই অপশন দেন। অপশন দিতে হবে। আচ্ছা আর কেউ, দেখি কেউ অপশন ছাড়া কেউ পারেনি, অপশন দিলে তো পেরে যাবা। লিঙ্ক প্লিজ। হ্যাঁ লিংক লিস্টে আমাদের ডাইরেক্ট ইন্ডেক্সিং নাই, আমরা সিরিয়ালি কিন্তু পয়েন্টার পাস করে করে যাইতে হয়, তাই না? এখন ওরকমই লিংক লিস্টও আমার এসটিএল এ আছে, আরো কিছু ডাটা স্ট্রাকচার আছে যেখানে আমরা ইন্ডেক্স ইউজ করতে পারি না, সেইখানে তোমার জাস্ট সেটার উপরে ইটারেট করার একটাই ওয়ে, সেটা হলো এই যে এইভাবে ফর লুপ লিখে, ঠিক আছে, রেঞ্জ বেসড ফর লুপ লিখে ইটারেট করা ছাড়া ওখানে আর উপায় নাই আমাদের। যেমন সেট কেও তোমার ইন্ডেক্স, সেটেও ইন্ডেক্স নাই, সেটে এলিমেন্ট গুলো থেকে ওটাও ইটারেট করতে হবে এখানে এভাবে তোমার, ঠিক আছে। বুঝা গেছে? তাহলে এই ফর লুপের কাহিনীটা কি তোমরা বুঝছো? এইটা এই রেঞ্জ বেড ফর লুপ তুমি চাইলে অ্যারের উপরে ইউজ করতে পারো বা অন্য যে কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করা যায়, যে কোনো জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে, যেখানে তুমি শুধু একটা ডাটা স্ট্রাকচারকে ইটারেট করতে চাচ্ছ বা উপরে ট্রাভার্স করতে চাচ্ছ। বুঝছো? এখন কি বুঝছো? আতিক মনে হয় কোয়েশ্চেন করছিল, বুঝছো আতিক? জি ভাই। আচ্ছা তাইলে আমরা এখন ইটারেটর দেখলাম আর ভেক্টর দেখলাম, ভেক্টরে কিন্তু আরো অনেকগুলো ছিল। আচ্ছা দেখো রিসাইজ দিয়ে আরেকটা কাজ করা যায়, আমি বলছিলাম রিসাইজে দুইটা প্যারামিটার আছে, প্রথমটা হলো যে কত সাইজ হবে, আর সেকেন্ডটা হলো কত দিয়ে ইনিশিয়ালাইজ করব সবগুলোকে। আমি যদি এখানে বলি 5, তাহলে করবে কি, ও প্রথমে তো 3টা দিয়ে সাইজিং করলো, এরপরে সবগুলোকে 5 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিবে। মানে এখন 12, 13, 15 যে বারবার দেখাচ্ছে না, মানে এখানে 12, 13, 15 যে দেখাচ্ছে, সেখানে সব কি দেখাবে, 5 দেখাবে, শুধু সবগুলাই 5। দেখো আচ্ছা প্রিন্টিং ঠিক আছে কি, আমি কি অন্য ফাইলে? ও আচ্ছা আচ্ছা রিসাইজে মেবি কাজ তো করার কথা।
আরেকভাবে ট্রাই করি। আচ্ছা আচ্ছা ধরো এইভাবে কাজ করেনি, হয়তো কাজ করার কথা, হয়তো কম্পাইলার ইস্যু টিস্যু হতে পারে। যাই হোক, আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখায়, সেটা হলো ভেক্টর যখন আমি এই যে এখানে ভেক্টরকে ইনিশিয়ালাইজ করছি, এখানেও তুমি চাইলে ওর সাইজ বলে দিতে পারো। যেমন আমি এখানে চাইলে শুরুতে এন সাইজের ভেক্টর নিয়ে নিতে পারতাম এন দিয়ে, ঠিক আছে? তাহলে ওর এন সাইজ হয়ে যাবে, তখন আমার আর বারবার পুশ ব্যাক করতে হবে না। তখন আমি চাইলে ভেক অফ আই এভাবে অ্যাক্সেস করতে পারতাম, কারণ তখন তো ক্রিয়েট হয়ে যাইতেছে, বুঝছো? তখন আর পুশ ব্যাক করা লাগতো না বারবার, তখন আমি এভাবে অ্যাক্সেস করে ফেলতে পারতাম সবগুলাকে, যেহেতু আমি প্রথমে ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, আর তখনই ক্রিয়েট করার সময় চাইলে সেখানে আমার ডাটা দিয়ে দেওয়া যায় যে আমি কত দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এর একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। তাহলে আগে যদি আমি একটা প্রিন্ট করে দেখাই, দেখো, তাহলে দেখো এই যে প্রথমে দেখো 555 একটা, দেখো এই যে 555 একবার প্রিন্ট হয়েছে। মানে প্রথমে যে আমি ভেক্টরটাকে যখন ইনিশিয়ালাইজের সময় যখন ওর সাইজ দিয়ে দিছিলাম, তখন একটা ডিফল্ট ভ্যালু সেট করে দেওয়া যায়, তখন ওই ডিফল্ট ভ্যালু সবগুলোকে এটা দিয়ে ইনিশিয়ালাইজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে ভেক্টরের জিনিসটা এটুকুই। ভেক্টরের ছোট ছোট কিছু আরো ফাংশন আছে, সেগুলো তুমি দেখতে পারো। আচ্ছা, আমি ধরো এখন আরেকটা কাজ করতে চাই, সেটা হলো সর্ট। সর্টটাও ভেক্টরের যেহেতু রিলেটেড, ভেক্টর থেকে আমরা সর্টিংটাও একটু দেখে যাই। সেটা হলো, এখন আমরা রিসাইজ করব না। সর্টিংটা কিভাবে করে? সর্টিং ইউজ করার সময় সর্ট কিওয়ার্ডটা লিখতে হয়, এরপরে প্রথমে পাস করা লাগে যে পয়েন্টার অথবা ইটারেটর। ভেক্টরের ক্ষেত্রে তো পয়েন্টার নাই, ভেক্টরের ক্ষেত্রে আমার ইটারেটর। তাহলে আমি আমি হলো তোমার সর্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে স্টার্টিং এর ইটারেটর আমরা দেখছি হলো ভেক ডট বিগিন এর মধ্যে থাকে। আচ্ছা, আর এন্ডিং এরটা থাকে ভেক ডট এন্ড এর মধ্যে। এ যদি দিয়ে দেই, তাহলে দেখো আমার ভ্যালুগুলো ছিল এইভাবে। আরেকটু আমরা উইগল করে দেই। দেখো ভ্যালুগুলো ছিল ইনিশিয়ালি আবার এইভাবে। তাহলে এই সর্টটা করার পরে ভ্যালুটা আমাদের তোমার নন ডিক্রিজিং অর্ডারে সর্টিং হয়ে যাবে, ঠিক আছে? বা ইনক্রিজিং অর্ডারে সর্টিং হয়ে যাবে। দেখো সর্ট হয়ে গেছে 12 13 15 32 50 70, এভাবে সর্ট হয়ে গেছে। আচ্ছা, এবার সর্টিং এর পার্টটা আমাদের মোটামুটি গেল। তাহলে আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই, বাকি ডাটা স্ট্রাকচার গুলো একটু দেখি। আচ্ছা, তাহলে ভেক্টরে আমরা পুশ ব্যাক দেখছি, পপ ব্যাক দেখি না, কিন্তু পপ ব্যাকের কাজ তো মোটামুটি বোঝা গেছে সবার, আশা করি। এরপর সাইজ দেখছি, ক্যাপাসিটি, আর একটা ভালো একটা ছিল রিসাইজ, ছোট বড় করার জন্য। রিসাইজ তুমি চাইলে 0 করে দিতে পারো, একদম সব খালি করে দিতে পারো। এরপরে আরো অনেকগুলো আছে, প্রায় 10-12টার মতো মেম্বার ফাংশন আছে, ঠিক আছে? তোমরা গিক ফর গিকস বা এসব ওয়েবসাইটে গেলে তুমি পাবা আসলে ওর কি কি ফাংশন আছে। ওখান থেকে, আমি স্টিল যে কয়টা আমি শিখছি মোটামুটি ওই গিক ফর গিকস বা ওইসব সাইট থেকেই শেখা হয়েছে। আর প্রচুর ফাংশন তো তোমার চাইলে হবে সবসময় মনে রাখাটাও টাফ হয়ে যায়, মানে মাঝে মাঝে দেখা লাগে জিনিসগুলো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা মজার ডাটা স্ট্রাকচার হলো পেয়ার। পেয়ার আগে হয়তো বলছিলাম, পেয়ারে কি করা হয়? পেয়ারে হলো যে আবার দুইটা জিনিস, দুইটা ডাটা একসাথে জোর হিসেবে থাকবে, ঠিক আছে? দুইটা ডাটা জোর হিসেবে থাকবে। এখন এই যে দেখো পেয়ার লেখে কিভাবে, যেভাবে পেয়ার, এরপরে লিখতে হয় যে তোমার যে দুইটা ডাটা টাইপ লিখতে হয়। যেমন এখানে বলছে একটা হবে ইন্টিজার আর একটা হবে স্ট্রিং। তুমি চাইলে যে কোনো কিছু দিতে পারো, ইন্টিজার স্ট্রিং। তুমি চাইলে ইন্টিজার এখানে ডাবল বা ক্যারেক্টার আর একটা ইন্টিজারও দিতে পারো, এটা আপ টু ইউ, তোমার যেরকম লাগে তোমার, ঠিক আছে? এখন আচ্ছা, এখন তুমি যে কোনো কিছু পেয়ার করতে পারো। এইটা পেয়ারের জিনিসটা অনেক হেল্পফুল। যেমন আমি বললাম যে তুমি করবা যে তোমাকে আমি একটা, মাত্র যে আমরা হলো ভেক্টরে সর্টিং করলাম না, যে অলরেডি, ধরো আমি তোমাকে এখানে একটু লিখে দিই তোমাকে একটা জিনিস। ধরো আমি বললাম 10 12 5 7, কমা কেন দিচ্ছি, 12 5 7 3 15, এরকম ডাটাগুলো এরকম, ঠিক আছে? এগুলো আবার এই জিনিসগুলো আছে তোমার কাছে, আমি এগুলো দিয়ে দিছি। তোমাকে বলতেছি যে এগুলা সর্ট করা লাগবে, এই নাম্বারগুলা সর্ট করা লাগবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো তাই না নাম্বারগুলা? হ্যাঁ যাচ্ছে।
এখন সর্ট, কিন্তু আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিছি। শর্তটা হলো সর্ট করার পরে তোমাকে বলতে হবে যে আগে একটা নাম্বার সর্ট করার আগে সেটা কোন পজিশনে ছিল সেটাও তোমাকে বলতে হবে। সর্ট করার আগে কোথায় ছিল সেটা তোমাকে অ্যান্সার দিয়ে দিতে হবে। তোমার সর্টিংটাও দিবা, এরপরে সেই পজিশন আগে কোথায় ছিল সেটাও তোমার বলতে হবে। এখন সেই জিনিসটা ইজিলি পেয়ার দিয়ে করা যায়। ধরো পেয়ারে আমি ইনিশিয়ালি এভাবে রাখলাম যে 10-এর সাথে 1 রেখে দিলাম, 12-এর সাথে 2 রেখে দিলাম, 5-এর সাথে 3, 4, মানে ওর পজিশনগুলো আমি ওর সাথে রেখে দিচ্ছি। এরপরে আমি যখন সর্ট করব শুধু এইটা ওয়াই সর্ট করব, ঠিক আছে, ডাটা ওয়াই সর্ট করব। সর্ট করার পরে ওর সর্টিং শেষে এরা যখন সর্ট হবে, কিন্তু ওদের সাথে যে জোড় আকারে যে ওর পেয়ারগুলো, ওর যে নাম্বারগুলো যে আছে সে তাকে সহ সর্টিং এ নিয়ে যাবে, ঠিক আছে, তাকে সহ ও সর্ট হবে। তখন দেখা যাবে 10-এর সাথে 10 যেখানেই চলে যাক না কেন সেখানে ওই একটা নাম্বারটা ওর সাথেই থাকবে, এক নাম্বারটা সরে যাবে না, ঠিক আছে। এই দুইটা একটা জিনিস, মানে 10 আর 1 একটা ডাটার ভিতরে আছে। আমি সর্ট করতেছি 10 ওয়াইজ, কিন্তু তোমার একটা ওর সাথে থেকে যাচ্ছে, এই জন্য তুমি সর্ট করার পরে কে কোথায় গেল সেটা আমরা ইজিলি ট্র্যাক রাখতে পারবো। সেই জিনিসটা ছোট্ট একটা পেয়ারের এই পেয়ারের উদাহরণটা আমরা একটু কোডে দেখি, চলো। আচ্ছা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না, কোডিং এর? আচ্ছা দেখো, এখন আমরা এই যে এদের যে সর্টিং করছিলাম, এই 5টা জিনিস যে আমরা সর্টিং করছিলাম, এই সেম জিনিসটাই আমরা করব। আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না কোডিং এর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমি এই সর্টিংটাই করব। জাস্ট আমি যে তোমাকে যে প্রি রিকোয়ারমেন্ট গুলো দিছিলাম সেটা হলো সর্ট করার পরে তোমাকে সর্টেড ডাটা তো লিখতেই হবে, তার পাশাপাশি বলে দিতে হবে কে কোথায় ছিল। যেমন এই যে আমি শেষে যে প্রিন্ট করলাম, এখানে আরেকটা জিনিস প্রিন্ট হওয়া লাগবে, সেটা হলো এই যে এভাবে ধরো 12 ছিল হলো প্রথমে 1 নম্বরে ছিল, 13 ছিল 2 নম্বরে, 15 ছিল, আচ্ছা এটা কি সর্টেড ডাটা, আচ্ছা 13 ছিল ধরো 3 নম্বরে, 15 ছিল 2 নম্বরে, মানে তোমাকে প্রিন্ট করতে হবে। এটা ছিল 5 নম্বরে, 50 নতুন আসছিল, 50 ছিল 6 নম্বরে, আর 70 ছিল 4 নম্বরে। মানে তোমাকে প্রিন্ট করতে হবে এরকম যে আগে ওরা কোথায় ছিল। একে তো দেখো লিস্টটা সর্টেড, ঠিক আছে, 12, 13, 15, 32, 50, কিন্তু আগে কে কোথায় ছিল এটা সহ আমি প্রিন্ট করতেছি। তাহলে এটা রাখার জন্য আমি জাস্ট কি করব, পেয়ার ইউজ করব। আচ্ছা পেয়ার ইউজ করব, কিন্তু আমার তো পেয়ার অনেকগুলা তাই না, এখানে 6টা পেয়ার। এখন এতগুলা পেয়ার রাখার জন্য আমার হয় একটা অ্যারে লাগবে, তাই না, পেয়ারের অ্যারে লাগবে, 6 সাইজের একটা পেয়ারের অ্যারে। কিন্তু আমরা তো আর অ্যারে ইউজ করব না, এখন আমরা ইউজ করব ভেক্টর। তাহলে ভেক্টরের ভিতরে আমি যদি পেয়ার রাখতে চাই তাহলে কি করতে হবে, আমি বলছিলাম যে ভেক্টরের প্রথমে এই টেমপ্লেটের যে লেস দেন গ্রেটার দেন এর ভিতরে দিতে হয় যে ওর ভিতরে ওই কন্টেইনারের ভিতরে আমি কি রাখতে চাচ্ছি। তাহলে এখন রাখতে চাচ্ছি কি একটা পেয়ার। আচ্ছা পেয়ারে তাহলে আমি জাস্ট ইন্টিজারের জায়গায় এখানে লিখে দিব পেয়ার, পেয়ার লিখে দিব, লিখে দিয়ে পেয়ার নিজেও কিন্তু আর একটা টেমপ্লেট। তাহলে পেয়ারেরও ভিতরেও লেখা লাগে যে ওর আসলে ডাটা কি কি থাকবে। আচ্ছা বলো তো এই পেয়ারের ভিতরে আমি কি কি রাখবো, মানে অরিজিনাল যে পেয়ারটা হবে সেখানে আমি কি কি রাখবো? ইন্টিজার ইন্টিজার। হ্যাঁ দুইটাই ইন্টিজার থাকবে। আচ্ছা তাহলে বোঝা গেছে। আমি এখন দেখো তাহলে কিন্তু এখানে আমরা একটা অলরেডি একটা এসটিএল এর ভিতরে আরেকটা এসটিএল ইউজ করতেছি, ঠিক আছে। এরকম তুমি এখানে চাইলে আরেকটা ভেক্টর রাখতে পারো 2D ভেক্টরের জন্য, আরেকটা ম্যাপ সেট, অনেক কিছু রাখা যায়। মানে তোমার ইচ্ছা মতো, তোমার যেরকম রিকোয়ারমেন্ট তুমি যেরকম চাচ্ছ তুমি ওইরকম ভাবে তুমি সাজাইতে পারো, বুঝছো? আচ্ছা তাহলে এখানে আমি একটা ভেক্টরের ভিতরে অলরেডি একটা ভেক্টরের ভিতরে আরেকটা পেয়ার হিসেবে রাখতেছি। আপাতত রাখতেছি এনটা পেয়ার রাখতেছি, ঠিক আছে, সাইজে রেখে দিলাম এন, এনটা পেয়ার রাখতেছি। এখন তাহলে আমি প্রত্যেকবার যে ইনপুট নিব আমি ইনপুটটা রাখবো। আচ্ছা পেয়ার যখন লিখি না, পেয়ারকে অ্যাক্সেস করে হলো এইভাবে, ধরো একটা পেয়ারের নাম হলো পিআর। আচ্ছা এটা ডাইরেক্টলি নিচেই দেখাই দিই। আচ্ছা তাহলে প্রত্যেকবার আমি ইনপুট নেওয়ার সময় কিন্তু আমার কাছে একটা ডাটাই থাকবে। ইনপুট নেওয়ার সময় আমার কাছে ডাটা শুধু একটা,
পেয়ারের ইন্ডেক্সটা আমি নিজে থেকে সেট করে দিব, ঠিক আছে? তাহলে ইনপুট যখন নিব, তাহলে পেয়ারের প্রথম অংশে থাকবে কি আমার ডাটাটা। তাহলে দেখো ওটা লেখে কিভাবে, তার আগে ছোট একটা উদাহরণ দিন, হয়তো তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো। ধরো আমি শুধু একটা পেয়ার ক্রিয়েট করছি, যেটার নাম হলো মাই পেয়ার, ঠিক আছে? মাই পেয়ার ক্রিয়েট করছি। এখন মাই পেয়ারটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করে ফেলছি। এই পেয়ারের কে ইনিশিয়ালাইজ করা যায় অনেক ভাবে। তুমি চাইলে এভাবে লিখতে পারো যে ওর ভিতরে 5,6 দুইটা ডাটা এভাবে রাখতে পারো, দুইটা পেয়ার হিসেবে থাকবে। অথবা তুমি যদি পরে রাখতে চাও এটাও করতে পারো, সেটা হলো মাই পেয়ার ডট ফার্স্ট, মানে ফার্স্ট দিয়ে বোঝাচ্ছে প্রথমে কাকে রাখবো, ঠিক আছে? তাহলে প্রথমে রাখতেছি ধরো 5 কে, তাহলে মাই পেয়ার ডট সেকেন্ড এর ভিতরে রাখতেছি 10 কে। তাহলে আমি রেখে ফেললাম। এরপরে এইটুকু আমি একটু কমেন্ট করে দিই। আরে আচ্ছা দেখো, তাহলে আমি আপাতত পেয়ারের ভিতরে ধরো এরকম ফার্স্ট আর সেকেন্ডে রাখতেছি। প্রিন্ট করার সময় তোমার এভাবেই প্রিন্ট করতে হবে, মাই পেয়ার ডট ফার্স্ট ডট মাই পেয়ার ডট সেকেন্ড। তাহলে দেখো কি প্রিন্ট হয়। তাহলে 5 আর 10 দেখো প্রিন্ট হয়ে গেছে। তুমি উল্টা ভাবে তোমার ইচ্ছা মতো প্রিন্ট, প্রথমে সেকেন্ড পরে ফার্স্ট, এটা এটা ধরো বোঝোই তো, 10 আর 5 প্রিন্ট হবে আর কি। তাহলে আমরা পেয়ারের ভিতরে ভ্যালুগুলো কিভাবে সেট করবো এটা তো বুঝতে পারছো। পেয়ার ডট ফার্স্ট আর পেয়ার ডট সেকেন্ড এভাবে রাখবো। আচ্ছা, আর এক ভাবে রাখা যায়, যেটা প্রথমে বলছিলাম যে প্রথমেই ব্র্যাকেট দিয়ে রেখে দেওয়া, ঠিক আছে? এভাবেও রাখা যায়, দুই ভাবেই করা যায়। এখন আমরা হলো আমাদের অরিজিনাল কাজে চলে আসি আবার। আমরা কি করব, ভেক্টরের পেয়ার আমরা ক্রিয়েট করে ফেলছি, আর প্রত্যেকবার ইনপুট নিব হলো পেয়ারের ভিতরে। তাহলে আমার ডাটাগুলো বলছিলাম যে আমরা ডাটা কয় নম্বরে রাখবো, ফার্স্টে না সেকেন্ডে? ডাটা প্রথমে। ডাটা প্রথমে রাখবো। আচ্ছা, ডাটা যদি প্রথমে রাখতে চাই তাহলে দেখো ভেক মানে প্রত্যেকটা পেয়ারের ইনডেক্স, মানে ভেক্টরের প্রত্যেকটা ইনডেক্সে এখন একটা করে পেয়ার আছে। তাহলে আমি যদি এখন ভেক 0 লিখি, এই জিনিসটা একটা কি মিন করতেছে, এই জিনিসটা একটা পেয়ার মিন করতেছে না? 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, অলরেডি একটা পেয়ার রাখা আছে, এটা একটা পেয়ার মিন করতেছে। তাহলে এটার ফার্স্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে এটা লিখতে পারি, তাই না? এইটুক লেখা কি তোমরা বুঝছো? এই পার্ট 0 ডট ফার্স্ট আমি লিখলাম। না, এটা আবার একটু রিপিট করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভেক যে 0 মানে আমি এই লাইনটা যখন লিখছি তখন কি ভেক্টরের প্রত্যেকটা ইনডেক্সে আমি কি রাখলাম, ভেক্টরের প্রত্যেকটা ইনডেক্সে আমি একটা করে পেয়ার রাখছি, মানে এরকম যে হ্যাঁ, ভেক্টরের প্রত্যেকটা ইনডেক্সে একটা পেয়ার, মানে দুইটা ভ্যালু আছে। হ্যাঁ প্রত্যেকটা ইনডেক্সে একটা করে পেয়ার আছে। আচ্ছা, তাহলে আমি যখন ভেক 0 এভাবে লিখি, এটা আসলে কি মিন করতেছে, 0 নাম্বার ইনডেক্সের পেয়ারকে মিন করতেছে। একটা পেয়ার আছে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এটা ডট ফার্স্ট লিখলে আসলে কি মিন করবে, এইটুক কি মিন করবে, ওই পেয়ারের প্রথম টুককে মিন করবে, প্রথম ভ্যালুটা। হ্যাঁ। তাহলে আমি প্রথম ভ্যালুতে ডাটা রাখতে চাইতেছিলাম, তাহলে এটাই রাখবো ইনপুট হিসেবে। জাস্ট আই লিখে দিচ্ছি, কেন? কারণ প্রত্যেকটার ফার্স্টে আমি রাখতে চাইতেছি ডাটাগুলো। বুঝা গেছে? ইনপুটের পার্টটা কি বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সেকেন্ড পার্টে, ভেক্টরের সেকেন্ড পার্ট মানে পেয়ারের সেকেন্ড পার্টে আমি কি রাখতে চাচ্ছিলাম, সেটা হলো কততম ইনডেক্সে আছি আমি সেটা রাখতে চাচ্ছিলাম। তার মানে আই আই যেহেতু 0 থেকে শুরু হবে, আমি 1 দিয়ে দেবো, আই এর সাথে আই 1 প্লাস প্লাস 1 দিলাম। তাহলে আমি এবার একটু, আচ্ছা তাহলে এবার যদি আমি প্রিন্ট করে দেখি, ফার্স্ট আর সেকেন্ডকে প্রিন্ট করে দেখি, তাহলে ওর ভিতরে সব এইগুলো দেখা যাবে আমার, ওর ভিতরে আমার প্রত্যেকটা, এই যে আমি যদি এভাবে প্রিন্ট করে দেখাই, সি আউট break of I dot first break of I dot second
হ্যান্ডেল আমি যদি এভাবে প্রিন্ট করি, বাকিটুকু আমরা অফ রাখতেছি। আমি যদি এভাবে প্রিন্ট করি তাহলে আমার আউটপুটে যেভাবে আসছে এভাবেই সিরিয়ালি থাকবে, জাস্ট ওর সাথে একটা ইন্ডেক্স করে থাকবে যে ও কয় নাম্বারে আছে। আচ্ছা আমি n তো ইনপুট নেই। আচ্ছা দেখো, এই যে দেখো এবার দেখো লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। 12 যে 12 1 নম্বরে ছিল, 15 2 নম্বরে ছিল, 13 3 নম্বরে, 70 4 নম্বরে, 32 5 নম্বরে। মানে আমি ওর ইনডেক্স গুলো এখন স্টোর করে রাখছি। বুঝা গেছে? এই পার্টটাতে কারো কনফিউশন? এই ইনপুট নেওয়ার পার্টটা? না ভাই। আচ্ছা এইটুকে যদি কারো কোনো কনফিউশন থাকে একটু বলো, আমি রিপিট করব, কারণ আমি আরেকটু সামনে আগাইলে একটু হার্ড হয়ে যাবে। তো মানে কারো কনফিউশন থাকলে বলো, সমস্যা নাই, আমি রিপিট করব আবার যদি কারো প্রবলেম থাকে। ক্লিয়ারলি বুঝছো কিনা এই ইনপুটের, বিশেষ করে ইনপুট আর আউটপুটের পার্টটা? ভাই ইনপুটের পার্টটা আরেকবার। আচ্ছা দেখো, আমি এই ভেক্টরটার ভিতরে কি রাখতেছি, ভেক্টরটার ভিতরে আমি রাখতেছি হলো পেয়ার, একটা পেয়ার রাখতেছি। তার মানে আমি যখন ভেক অফ আই এই পার্টটা লিখবো, তার মানে বুঝাইতেছে যে আইতম ইন্ডেক্সে পেয়ারের কাছে যাও। আইতম ইন্ডেক্সে কি আছে? একটা পেয়ার আছে। আচ্ছা তাহলে এইটুকু একটা পেয়ার মিন করতেছে, তাই বলতে পারি যে এই ভেক অফ আই এটা একটা পেয়ার। আচ্ছা তাহলে প্রত্যেকটা পেয়ারের আমি প্রথম এলিমেন্টে আমি রাখতে চাইতেছি হলো আমার ডাটাটা। তাইলে আমি ডাইরেক্ট ভেক অফ আই ডট ফার্স্ট লিখে হলো ফার্স্ট ডাটাটা নেয় আর কি। তাহলে ফার্স্ট পজিশনে আমি কি ফার্স্ট পজিশনে আমার ইনপুট যেটা ইউজার থেকে যেটা আসবে সেটা ফার্স্ট পজিশনে আমি রাখতেছি। বুঝছো? জি ভাই। আচ্ছা আর সেকেন্ড পজিশনে আমি রাখতেছি হলো যে ইন্ডেক্সেরটা, মানে ও কয় নাম্বার ইন্ডেক্সে আছে সেটা রাখতেছি সেকেন্ড পজিশনে। সেটা স্টোর কেন রাখতেছি? যে একটু পরে আমি আউটপুট মানে সর্ট করে আউটপুট দিব, যাতে এইটা ইনট্যাক্ট থাকে যে আগে সে কোথায় ছিল। ঠিক আছে? আচ্ছা তাহলে এই আউটপুটের পার্টটাও সেম এভাবে ভেক অফ আই দিয়ে বুঝাইতেছে আসলে যে এই আইতম পেয়ারটা, পেয়ারের হ্যাঁ আইতম পেয়ারটা, আর ডট ফার্স্ট দিয়ে সেই প্রথম এলিমেন্ট, ডট সেকেন্ড দিয়ে সেই সেকেন্ড এলিমেন্ট। তাহলে অরিজিনাল আমি প্রিন্ট করে দেখছি। আচ্ছা এরপরে আমি আরেকটা ছোট কাজ করতে চাই, সেটা হলো আমি নতুন একটা এলিমেন্ট পুশ করতে চাই, যেটা হলো আমার 50। আচ্ছা 50টা অবশ্যই তাহলে 6 নাম্বারে বা বলতে পারি n+1 নাম্বারে যাবে, তাই না? কিন্তু আগের বার আমি ডাইরেক্ট 50 পুশ করে দিতে পারতাম না, কারণ 50 একটা ইন্টিজার ছিল আর ভেক্টরের ভিতরে আমি ইন্টিজারই রাখতেছি। কিন্তু এখন তো ভেক্টরের ভিতরে আমি ইন্টিজার রাখতেছি, এখন ভেক্টরের ভিতরে আমি রাখতেছি পেয়ার। এখন যদি আমি রান দেই একটা এরর আসবে, এই যে নো ম্যাচ ফর ফাংশন কল ভেক্টর, মানে পেয়ারের ভিতরে আমি ইন্টিজার পুশ করতে চাই, পুশ করা লাগতো আমার পেয়ার। তাহলে এখানে যদি আমি পেয়ার পুশ করতে চাই তাহলে আমার লিখতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রথম এলিমেন্ট 50 মানে প্রথমে আমরা যেভাবে উদাহরণ দিয়েছিলাম মানে আমি একটা পেয়ারই পুশ করে দিতেছি। ঠিক আছে? এটা একটা পেয়ার 50, n+1। n+1 কেন? ওই যে আমি এক যে বাড়ায় নিছিলাম এই জন্য। বুঝা গেছে? এভাবে করা যাবে না যে ভেক ডট আই এরপর ফার্স্ট এর মধ্যে আমি জাস্ট 50 পুশ করলাম, পুশ না ব্যাক। এটা কেন পুশ করা যাবে না? আমার ভেক অফ আই মানে আমি এখন যেই নাম্বারে, আমার কিন্তু এখন 5 নাম্বার পর্যন্ত ক্রিয়েটেড, 5 নাম্বার পর্যন্ত, কিন্তু আমি 6 নাম্বারে আরেকটা আনতে চাইতেছি, কিন্তু আমার তো 6 নাম্বার পজিশন এখনো ক্রিয়েটই করা নাই, তাই না? 6 নাম্বার পজিশন তো আমার নাই, এক্সিস্টই করে না। তাহলে 6 নাম্বার পজিশন যদি এক্সিস্টই করে না, তাহলে সেখানে আমি তো কিছু ডাইরেক্টলি অ্যাসাইন করে দিতে পারবো না। সেখানে হয় আবার পুশ ব্যাক করা লাগবে, অথবা ভেক্টরের সাইজ আর একটা বাড়ায় ওখানে কিছু একটা রাখা লাগবে, যেকোনো একটা করা লাগবে। না মানে ভেক্টর যেহেতু ডাইনামিক সাইজের, তো আমার তো আগে থেকে সাইজটা ডিক্লেয়ার করা দরকার নেই, তাই না? তো আমি জাস্ট ভেক ডট ফার্স্ট এর মধ্যে আমি পুশ ব্যাক করলাম, মানে বুঝতেছিস আমার প্রশ্নটা? হ্যাঁ আমি বুঝছি, কিন্তু কথা হলো মানে এটা তো যে ভেক ডট ফার্স্ট এর ভিতরে পুশ ব্যাক করব, তাই না? মানে ভেক অফ বলতে পারি ভেক, এখানে তো একটা আসলে ইন্ডেক্সও দেওয়া লাগে, কারণ এই ডট ফার্স্ট আসলে কার প্রপার্টি? ডট ফার্স্ট একটা হলো পেয়ারের প্রপার্টি, এটা কিন্তু ভেক্টরের প্রপার্টি না। এই ফার্স্ট এটা পেয়ারের প্রপার্টি, কিন্তু ভেক্টর নিজে একটা পেয়ার না।
আমি একটা পেয়ারের কাছে যেটা বলছি, ঠিক আছে, একটা পেয়ারের কাছে। এখন আমি হ্যাঁ কত দে নাম্বার, এখন আমি 5 নাম্বার পেয়ারের কাছে যেতে চাই, কিন্তু আমার পেয়ার আসলে ক্রিয়েট করা আছে হলো 5টা, মানে ইন্ডেক্স যেটা 4 পর্যন্ত। তো আমি বললাম যে 6 নাম্বার পেয়ারে যাই, কিন্তু 6 নাম্বার পেয়ার তো আমার ক্রিয়েট করা নাই অলরেডি, 6 নাম্বার পেয়ার তো আমার এক্সিস্টই করে না, পেয়ার আছেই 5টা, ঠিক আছে, পেয়ার তো আমার কাছে আচ্ছা আছেই আচ্ছা 5টা। এখন যদি আমি এভাবে লিখি বলবো যে 6 নাম্বার পেয়ার তো নাই আমার, তাহলে আমি হয় আগের থেকে একটা বাড়ায় নিতে হবে, এক বাড়াইতে হবে, এরপরে আমি সেটা সেট করতে পারবো। মানে আমি চাইলে এটা বলতে পারি যে মেক ডট রিসাইজ, আমি এখন যেহেতু একটা বাড়াবো তাহলে চাইলে 6 দিয়ে দিতে পারি, আগে 5 ছিল হুম এখন 6 দিয়ে দিতে পারি। এরপরে এই কাজটা করতে হবে যে মেক অফ 5 ডট ফার্স্ট, হুম ডট ফার্স্ট হ্যাঁ এভাবে এখন অ্যাসাইন করে দিতে পারি, এটার নাম 50, এরপরে চাইলে আচ্ছা 6, আচ্ছা এটা করতে পারি, কিন্তু আমার তো আগে থেকে ক্রিয়েট করা লাগবে। তাহলে ইজি ওয়ে, কম্বাইন্ড একটা ওয়ে হলো আমার হলো এই ইনামসের আর পুশব্যাক, ঠিক আছে, যেটা আমার একসাথে স্পেস বাড়ায়ও দিবে আবার স্পেসে অ্যাসাইনও করে দিবে, ঠিক আছে। তাহলে আবার বেক ডট পুশব্যাক, এটা আমি একটা পেয়ার পুশ করতে দিচ্ছি n প্লাস 1, ঠিক আছে। তো এটা পুশ করার পরে আমার সাইজও আপডেট করতে হবে, এরপরে আমি একবার প্রিন্টও করে দিই, আবার প্রিন্ট করে দিই। লাস্ট প্রিন্টটা এখানে একটা মজার জিনিস, আবার যে প্রিন্ট করব না, আমরা তো দেখছিলাম যে ওই কি বলে ভেক্টরের ক্ষেত্রে বা এসটিএল গুলোর ক্ষেত্রে আমরা ইটারেটর ইউজ করে পুরাটুকুর উপর ট্রাভার্স করতে পারি। এখন প্রিন্ট করার জন্য আমরা ইটারেটর ইউজ করব, অটো আইটি বেক এভাবে লিখে দিলাম, আগে যেভাবে লেখা ছিল অটো হুম আইটি কার উপর ইটারেট করতেছে, ভেক্টরের উপরে। কিন্তু এখানে আইটি প্রত্যেকটা এলিমেন্টকে বোঝাবে, কারণ ভেক্টরের এলিমেন্ট তো এক একটা পেয়ার, পেয়ার না, কারণ পেয়ারকে তো আমি ডাইরেক্টলি প্রিন্ট করতে পারি না, পেয়ারকে প্রিন্ট করার জন্য আমার এভাবে প্রিন্ট করতে হবে আইটি ডট ফার্স্ট, আইটি ডট সেকেন্ড, সেকেন্ড এভাবে প্রিন্ট করা লাগবে। এখন আমি একটু প্রিন্ট করে দেখি, এই যে শেষে দেখো 50 পুশ হয়ে গেছে, 50 সে আছে 6 নম্বরে, বুঝা গেছে। বুঝছি আচ্ছা ঠিক আছে, এবার আমরা সর্টিংটা করব, এবার আমরা করব হলো সর্টটা। সর্টটা আগের মতোই, সর্টে আর কিছু স্পেশাল কিছু দেওয়া লাগবে না, সর্টটা আগের মতোই হবে, ভেক্টর ডট বিগিন ভেক্টর ডট এন্ড। আচ্ছা, ডিফল্ট ভাবে যেহেতু আমরা পেয়ার ইউজ করতেছি, ডিফল্ট ভাবে পেয়ারের ক্ষেত্রে সর্টিং হয় কি, ফার্স্টে যে আমি যাকে রাখবো ফার্স্টের ডাটা এলিমেন্ট অনুসারে, যেমন এখানে 12 আকারে যে প্রথমে আছে কি 12 15 13, মানে প্রথম এলিমেন্টটা যে 12 15 এগুলা অনুযায়ী সর্ট হবে, প্রথমে যে আছে সেই অনুযায়ী ডিফল্ট ভাবে, ঠিক আছে, এটা হলো ডিফল্ট, মানে ও ডিফল্ট এভাবে কাজ করে আর কি। তাহলে সর্ট করে ফেললাম, সর্ট করার পরে আমরা জাস্ট আগের মতো করে প্রিন্ট করব। প্রিন্ট করার ক্ষেত্রে আমার আগে আবার এটা ইউজ করা লাগবে, এই যে যেহেতু প্রত্যেকটা ইটারেটর একটা পয়েন্টার, মানে সরি পয়েন্টার না পেয়ার, এভাবে প্রিন্ট করা লাগবে। এখন প্রিন্ট করে দেখি, আচ্ছা মাঝখানে একটু গ্যাপ দেই, আফটার সর্টিং, প্রথমে এই যে সর্টিং এর আগে এরকম ছিল, এরপর সর্টিং এর পরে যে দেখো 12 13 15 32 50 70, মানে আমার ডাটা ওয়ান বা প্রথম এলিমেন্ট ওয়াইজ একটা সর্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু প্রথম এলিমেন্ট সর্ট হওয়ার সাথে সাথে ওর যে সেকেন্ড যে এলিমেন্টটা ছিল ওর সাথে যে জোড়া, যে মানে ওর সাথে যেটা ছিল সেটা ওর সাথেই আছে, যেমন 12 সাথে 1 ছিল, 12 সাথে 1ই আছে, 13 সাথে 3 ছিল, 13 সাথে 3ই আছে, কিন্তু জাস্ট ওর সর্ট করার কারণে ওর পজিশনটা আপডেট হয়ে গেছে, বুঝা গেছে। হ্যাঁ ফুল একটা পেয়ার চেঞ্জ হ্যাঁ হয়ে গেছে ফুল একটা পেয়ার আচ্ছা চেঞ্জ হয়ে গেছে। এখানে 53 নাম্বার লাইনে সর্ট ফাংশন হ্যাঁ ইউজ হ্যাঁ করছো ব্যাক ডট বেগিন তো এখানে কি আমার মেনশন করতে হবে না যে আমি ওই এই পেয়ারের কোন এলিমেন্টটা আসলে সর্ট করতে চাইতেছি না, বললাম ভেক্টরের না মধ্যে তো একটা ডিফল্ট পেয়ার ভাবে, আছে হ্যাঁ বাই ডিফল্ট পেয়ার ইজ সর্টেড বাই ফার্স্ট এলিমেন্ট, প্রথম এলিমেন্ট এটা অনুযায়ী সবসময় সর্ট হবে। ফার্স্ট এলিমেন্ট হবে হ্যাঁ এলিমেন্ট হবে। এখন আমি যদি চাই, আমার যদি ইচ্ছা হয় না আমার সেকেন্ড এলিমেন্ট ওয়াইজ সর্টিং লাগতেছে, আমার যদি দরকার হয় যে সেকেন্ড এলিমেন্ট ওয়াইজ আমি সর্ট করব, তখন আমার কাস্টম একটা ফাংশন লেখা লাগবে, সর্টের কাস্টম একটা ফাংশন লেখা লাগবে, ঠিক আছে। সেটা হয়তো ইতে যে দেখাবো, হয়তো সিপি কোর্সে হয়তো সেটা দেখাবো, কাস্টম ফাংশন কেমনে লেখে, মানে ইচ্ছা মতো সর্টিং করা যায়, যেখানে আমি বলবো যে আমি ফার্স্ট এরটা কম্পেয়ার না করে সেকেন্ড এরটা কম্পেয়ার করো, এটা বলা যায়, ঠিক আছে?
জাস্ট ছোট্ট একটা ফাংশন লেখা লাগে উপরে আলাদা করে, সেই ফাংশনটার নাম এখানে পাস করে দেওয়া। আচ্ছা, ওটাকে ওরা কম্প্যারেটর ফাংশন বলে, কাস্টম কম্প্যারেটর ফাংশন। আচ্ছা, তাহলে এই পার্টে কারো কনফিউশন, পেয়ার ইউজে কারো কনফিউশন? না। আচ্ছা, আর কেউ অন্য কারো কনফিউশন? আতিক, বুঝছো? হ্যাঁ ভাই, কিছু কিছু বুঝছি। আচ্ছা, এগুলা হ্যাঁ বললাম আজকে, আমি আগে বলছিলাম যে যত ক্লাস আগাবে আরো হার্ড হার্ড হবে। এখন মোটামুটি তোদের আপডেটেড থাকা লাগবে, ঠিক আছে? যা যা করাচ্ছি এগুলা নিজেরাই প্র্যাকটিস করা লাগবে কোডগুলো দেখে। আমি কিন্তু কোডের স্ক্রিনশট দিই, আমি কিন্তু কোড ডাইরেক্টলি দিয়ে দেই না। সেটা একটা কারণ হলো যাতে কেউ যদি কোড আবার নিজে টেস্ট করে দেখতে চায়, নিজে যাতে আবার লেখা লাগে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু গিট হাবে কোডগুলো দিয়ে দিয়ে লিংক দিয়ে দিতে পারতাম। তখন কি করবে সবাই, যে হয় একটু দেখলো অথবা কপি মেরে পেস্ট করে দেখলো, তো নিজে কোড লেখা লাগবে, তাইলে ঝামেলায় পড়বি, বুঝতে পারবি তখন, ঠিক আছে? এটা হলো স্ক্রিনশট দেওয়ার কারণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পেয়ারের কাহিনী গেল, পেয়ার দিয়ে আমরা একটা ছোটখাটো প্রবলেমের মতো করে ফেললাম। আচ্ছা, তাহলে নেক্সট আপ আমাদের কি দেখা যাক। আচ্ছা, তাহলে আমাদের পেয়ারের কাহিনী গেল। এখানে পেয়ারের দেখো যে কিছু কিছু আছে, যে ফার্স্ট ডট সেকেন্ড, আরেকটা আছে মেক পেয়ার। মেক পেয়ার আমরা একটু আগে যেভাবে ওই ভেক্টরের ভিতরে পেয়ার পুশ করছিলাম, সেখানে চাইলে মেক পেয়ার একটা অপশন আছে, সেটা ইউজ করেও পুশ করা যায়, মানে অলরেডি একটা পেয়ার বানাই দিয়ে এরপরে পুশ করে দেয়, সেটা কিছু কিছু জায়গায় ইউজফুল। আচ্ছা, এরপরে আসে লিস্ট। লিস্ট আমাদের লিঙ্ক লিস্টের মতোই, জাস্ট সিরিয়ালি, কিন্তু লিস্টে ইন্ডেক্সিং নাই কোনো, ঠিক আছে? পুশ করতে পারবো, শুরুতে পুশ করতে পারবো, শেষে পুশ করতে পারবো, কিন্তু লিস্টে আবার ইন্ডেক্সিং নাই, ডাইরেক্ট ইটারেটর ছাড়া বা পয়েন্টার ছাড়া অ্যাক্সেস করার কোনো ওয়ে নাই। এই যে এখানে যে উদাহরণটা, সেখানে কিন্তু পয়েন্টার ইউজ করে ইটারেট করছে বা ট্রাভার্স করছে পয়েন্টার ইউজ করে, ঠিক আছে? এখন এখানেও কিছু কিছু মেথড আছে, যে পুশ ব্যাক, পুশ ফ্রন্ট, মানে আমি চাইলে শেষেও পুশ করতে পারবো, শুরুতেও পুশ করতে পারবো, শেষ থেকে বাদ দিতে পারবো, শুরু থেকে বাদ দিতে পারবো। ইনসার্ট ইরেজ নামে অপশন আছে বিভিন্ন, বলে দিতে পারো যে অমুক এলিমেন্ট, কোন একটা এলিমেন্টের নাম বলে সেটাকে ইনসার্ট করতে পারবো, সেটাকে ইরেজ করতে পারবো, এরকম, ঠিক আছে? লিস্ট খুব একটা ইউজ হয় না, কিন্তু তাও কিছু কিছু প্রবলেম ইউজ করা যায়। আচ্ছা, এরপরে হলো সেট। সেটটা জোস একটা জিনিস। সেট আমার রিয়েল লাইফের যে ম্যাথমেটিক্যাল সেটের মতোই। ম্যাথমেটিক্যাল সেটের একটা প্রপার্টি হলো সেটের ভিতরে কখনো ডুপ্লিকেট ডাটা থাকে না। সেট সবসময় ইউনিক ডাটা মেনটেন করে, ঠিক আছে? সেটে সবসময় ইউনিক ডাটা মেনটেন করে। তার মানে আমার যদি একটা সেট বলি যে 10 10 5, তাহলে এটা যদি একটা সেট হয়, 10 5 এটা আরেকটা সেট, কিন্তু সেটের ডেফিনেশন অনুযায়ী এই দুইটা সেম সেট ইকুয়াল, ঠিক আছে? এই যে ডুপ্লিকেট যে ডাটা, এটার কোনো ভ্যালিডিটি নাই, এটার কোনো ইনভ্যালিড ডাটা, এটা আসলে আমি 10 যদি 10 বারও লিখি তাও কোনো ম্যাটার করে না, এই দুইটা সেম সেট, ঠিক আছে? তার মানে সেটের ভিতরে আমার ডুপ্লিকেট ডাটা থাকবেই না। আমরা তো ম্যাথমেটিক্যালি তাও লিখতে পারি, কিন্তু এখানে আসলে ডুপ্লিকেট ডাটা থাকবেও না। তুমি ইনসার্ট করার সাথে সাথে ডুপ্লিকেট ডাটাটা চলে যাবে, ওটা বাদ পড়ে যাবে, ওটাও রাখবেই না সেটে, ঠিক আছে? তার মানে সেটের সবচেয়ে সুন্দর প্রপার্টি কি? সেট সবসময় ইউনিক ডাটা রাখে, ইউনিক। তার মানে কোনো জায়গায় কোনো প্রবলেমে যদি আমাকে বলে যে আমি একটা অ্যারে দিব, অ্যারের ভিতরে ইউনিক এলিমেন্ট কয়টা সেটা বের করতে হবে, কয়টা ইউনিক নাম্বার আছে সেটা বের করতে হবে, তাইলে আমার সেখানে অবশ্যই কি ইউজ করতে হবে? সেট। সেট ইউজ করে আমি করলাম কি, সবগুলো এলিমেন্ট সেটের ভিতরে দিয়ে দিলাম, এরপরে জিজ্ঞেস করলাম সেটের এখন সাইজ কত। সব এলিমেন্ট সেটের ভিতরে রাখার পরে আমি বলতেছি সেটের সাইজ কত। আচ্ছা, সেটেরও ইন্ডেক্সিং নাই, ঠিক আছে? সেটেরও কোনো ফিক্সড ইন্ডেক্সিং নাই, তুমি সেট অফ 1 সেট অফ 2 এভাবে অ্যাক্সেস করা যায় না। এখানেও চাইলে ইটারেটর অথবা এই যে এখানে একটা রেঞ্জ বেসড লুপ এখানে দিয়ে দিছে, এরকম করা যায়। এই দেখো এখানে অটো না ইউজ করে এখানে এক্স ইউজ করছে, এটা ইচ্ছে, এখানে অটো ইউজ করলে সবার জন্যই কাজ করে যায়, ঠিক আছে? এখন মজার কথা হলো, এখানে যদি আমি অটো ইউজ করতে না করতাম, একটু আগে যে আমরা পেয়ার ইউজ করলাম না, সেখানে অটো ইউজ না করলে এখানে আমাদের তখন পেয়ার লেখা লাগতো, যেহেতু আমরা পেয়ার অ্যাক্সেস করতেছি প্রত্যেকটা, এখানে আমার পেয়ার ইন্টিজার ইন্টিজার ওটা লেখা লাগতো, ঠিক আছে? এই জন্য অটো হলো সবচেয়ে কনভিনিয়েন্ট। আমরা রেঞ্জ বেসড লুপে সবসময় অটো কিওয়ার্ডটা ইউজ করব, অটো। আচ্ছা, যাই হোক, সেটের কাজ ওই অতটুকুই। সেট হলো আমার সবচেয়ে জোস যেটা করতে, সেটা হলো আমার ডিস্টিংক্ট এলিমেন্ট আমার কাছে বের করে দিতেছে, আমার ডিস্টিংক্ট এলিমেন্ট গুলো বের করে দিতেছে।
এরপরে সেটের দেখো, সেটের কিছু ফাংশন আছে, মেম্বার ফাংশন। এটা হলো ইনসার্ট, সেটার ভিতরে এলিমেন্ট ইনসার্ট করা। এরপরে ইরেজ, একটা এলিমেন্ট, স্পেসিফিক এলিমেন্ট আমি বাদ দিতে পারি। এরপরে আছে ফাইন্ড, মানে একটা এলিমেন্ট আমি খুঁজতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি এই তিনটা ফাংশনই সেটের সবচেয়ে বেশি ইউজ করা হয়। আমরা সেট দিয়ে, সেট আমরা তোমার উপরে আমি সেট তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা সেট দিয়ে এরকম একটা প্রবলেম সলভ করবা যে একটা অ্যারেতে নাম্বার দিবে, তুমি কাউন্ট করবা যে ডিস্টিংক্ট কয়টা নাম্বার আছে, তুমি কয়েকটা নাম্বার ইচ্ছে করে রিপিট দিবা, এরপর কিছু নাম্বার খুঁজবা যে এই এলিমেন্টটা আছে কিনা সেটা, সেই জিনিসগুলো তোমরা একটু নিজেরা করবা। আমি সেটা আপাতত সেটের কোড আমি করলাম না, ঠিক আছে। এরপরে আর একটা মোস্ট ইউজফুল একটা স্টিল, সেটা হলো ম্যাপ। ম্যাপ নিয়ে তোমাদের বলছিলাম। আচ্ছা, ম্যাপ কয়জন ইউজ করছো? ম্যাপ একটু হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, রিয়ান ইউজ করছে, লাভি ইউজ করছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক কম ইউজ করছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাপ নিয়ে একটু কোড করে দেখি, ম্যাপ দিয়ে আসলে কি কি করা যায়। ম্যাপ অফসেট একটা জিনিস, এটা আমার কাছে মানে মোটামুটি সবচেয়ে ইউজফুল লাগে আর কি। ম্যাপ সবচেয়ে বেশিও ইউজ করা হয় আসলে ম্যাপ। আচ্ছা, আমরা একটা ম্যাপ, একটা ম্যাপের একটা কোড দেখে আমরা ব্রেক নিব, ম্যাপের কোড শেষ হলে, ঠিক আছে। ম্যাপের কাজ কি? ম্যাপের কাজটা হলো এরকম যে তুমি এভাবে চিন্তা করো যে আমরা একটা যখন অ্যারে ইউজ করি, নরমাল অ্যারে যখন ইউজ করি, অ্যারের ইনডেক্স হিসেবে কি না ইউজ হয়, আমরা বলি না 5 নাম্বার এলিমেন্ট, 6 নাম্বার এলিমেন্ট, 10 নাম্বার এলিমেন্ট, মানে এই এলিমেন্ট গুলোর যে সিরিয়াল হিসেবে আমরা কি ইউজ করি, একটা ইন্টিজার ইউজ করি, তাই না? একটা ইন্টিজার ইউজ করি। কিন্তু ম্যাপের সবচেয়ে ইজিলি ম্যাপকে ডিফাইন করতে গেলে বলা যায় ম্যাপের ভিতরে তুমি ইন্ডেক্স হিসেবে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। ম্যাপের ভিতরে ইন্ডেক্স হিসেবে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। আমার অ্যারেতে এরকম হয় যে ধরো একটা অ্যারে আছে, অ্যারে 10 সাইজের একটা অ্যারে, অ্যারের ভিতরে আমি চাইলে কিন্তু এটা ক্যারেক্টার অ্যারে হইতে পারে, ইন্টিজার হইতে পারে, স্ট্রিং এর অ্যারে হইতে পারে, বুলিয়ান অ্যারে হইতে পারে, ডাবল এর অ্যারে হইতে পারে। মানে আমার যে এটাই চিন্তা করো, এই যে নিচের লিস্টে একটু চিন্তা করো, আউটপুটের এখানে দেখো, চিন্তা করো এটাই একটা অ্যারে, ঠিক আছে। এই অ্যারের এখানে এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে, 12, 15, 13, 70, 32, 50 এগুলা ইন্টিজার ভ্যালু। আর ডান পাশের গুলা কি ওই অ্যারে ইন্ডেক্স গুলো, অ্যারে ইন্ডেক্স নরমালি 0 থেকে শুরু হয়, ধরো এখানে 1 2 3 4 5 6 এগুলো অ্যারের ইন্ডেক্স গুলা, ঠিক আছে। এখন আমরা এই অ্যারের ভিতরে কি রাখবো সেটা আমার ইচ্ছা মতো ইউজ করা যায়। যেমন আমি এখানে বলে, আমি যদি বলি একটা স্ট্রিং এর অ্যারে, 5 সাইজের একটা স্ট্রিং এর অ্যারে, আমি ধরো ইউজার থেকে আমি 5টা স্ট্রিং ইনপুট নিব, ঠিক আছে। তো এরকম ইউজার থেকে আমি 5টা স্ট্রিং ইনপুট নেব, এভাবে ইনপুট নিয়ে নিলাম স্ট্রিং। এখন এই যে রেঞ্জ বেসড লুপ দিয়ে আবার একটু প্রিন্ট করে দেখাইতেছি আর কি। ও, আমার তো ইন্ডেক্স দরকার এখানে। আচ্ছা, রেঞ্জ বেসড লুপ ইউজ করা সবচেয়ে বড় সুবিধা তো আছেই, কিন্তু একটা সমস্যা হলো সেখানে কিন্তু ইন্ডেক্স অ্যাক্সেস করা যায় না। যেহেতু আমি কোনো ইটারেটর ইউজ করতেছি, মানে কোনো একটা
ইন্ডেক্সিং এর জন্য কোনো ভ্যালু ইউজ করতেছি না, কোনো একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করতেছি না, এজন্য ওই জায়গায় তুমি চাইলেই তুমি কত নাম্বার ইন্ডেক্সে আসো সেটা রাখার জন্য তোমার কিছুই নাই, তুমি তখন ওটা করতে চাইলে আলাদা একটা ভ্যারিয়েবল তোমার রাখা লাগবে, ঠিক আছে? কিন্তু আমার এই যে যখন আলাদা ভ্যারিয়েবল যেহেতু লাগতেছেই, তাহলে আমার রেঞ্জ বেসড লুপ ইউজ করে আমার লাভ কি? আমি চাইলে নর্মাল লুপটা ইউজ করতে পারি, ঠিক আছে? যখন তাহলে আমার ইন্ডেক্সের ভ্যালুটাও লাগবে, তখন আমি এই নর্মাল লুপটা ইউজ করব। আচ্ছা, তাহলে আমি একটু প্রিন্ট করে দেখাই। প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করব, তাদের কত নাম্বার পজিশন বা ইন্ডেক্সটাও প্রিন্ট করব। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে আরে সেম সাইজের। আচ্ছা দেখো এবার এই যে প্রত্যেকটা স্ট্রিং, এই প্রথমটা হলো আমার অ্যারের ভ্যালুগুলা, অ্যারের ভিতরে আমি কি কি স্টোর রাখছি, অ্যারের ভিতরে আমি কি স্টোর রাখতেছি? স্ট্রিং স্টোর রাখতেছি। আচ্ছা, আর অ্যারের যে ইন্ডেক্সিং সেখানে আসলে কি আছে? সেখানে আছে হলো ইন্টিজার নাম্বারগুলা 1 2 3 4 সিরিয়ালি। আচ্ছা, এখন আমি কি চাইলেই এটা করতে পারবো নাকি? বলো যে ধরো আমি একটা এলিমেন্ট রাখবো, ধরো আমি 4 নাম্বারে পরে আমি চাইতেছি যে আরেকটা আমি স্ট্রিং রাখবো, ধরো আমার নামটা রাখবো, সেটা আমি চাইতেছি 100 নাম্বার পজিশনে রাখতে চাইতেছি, 100তম পজিশনে রাখতে চাইতেছি। আচ্ছা, এখন আমার যদি রাখতে চাই তাহলে কি করা লাগবে বলো তো? ধরো 100 নাম্বার পজিশনে আমি আমার নামটা রাখতে চাইতেছি, কিন্তু অ্যারে সাইজ আপাতত 5। তাহলে একটা সলিউশন কি? আমি অ্যারে সাইজ বড় করে দিব, 100 ধরো আমি বলে দিলাম 110 করে দিলাম, তাহলে রাখতে পারবো, তাই না? 100 নাম্বার পজিশনে আমার নামটা রাখতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে শুধু এইটুকুই রাখবো, বাকি আর কিছু থাকবে না। তার মানে এই 5 থেকে শুরু করে 99 পর্যন্ত ইন্ডেক্স গুলা যে আমি রাখছি, সেই ইন্ডেক্স গুলার ভিতরে কোনো ডাটা নাই, ফাঁকা। সেই ইন্ডেক্স গুলো ফাঁকা, সেখানে কোনো ডাটা নাই। তাহলে এই মেমোরি তো অ্যারে ঠিকই নিয়ে রাখতেছে, তাই না? এই মেমোরিতে অ্যারে আমার ঠিকই নিয়ে রাখতেছে, মেমোরি গুলা ইউজ হইতেছে, সেগুলো একটা ওয়েস্ট না? সেই মেমোরি গুলা, সেই মেমোরি গুলো তো ওয়েস্ট। তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হলো ম্যাপ ইউজ করতে পারি। ম্যাপে কি করে? ম্যাপে আমার ইন্ডেক্সের উপরে ফুল কন্ট্রোল দিয়ে দেয়, ঠিক আছে? ম্যাপের ইন্ডেক্সের উপরে আমাকে ফুল কন্ট্রোল দিয়ে দেয়। তার মানে ম্যাপ ইউজ করলে আমি চাইলে এটা করতে পারি যে 1 নম্বরে আমি এটা রাখলাম, 2 নম্বরে এটা রাখলাম, 3 নম্বরে 4 নম্বরে এটা রাখলাম, 100 নম্বরে এটা রাখলাম। কিন্তু মাঝখানে যে নাম্বারগুলো আমি ইউজ করি নেই, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এগুলা ম্যাপ ক্রিয়েটও করবে না, ঠিক আছে? এগুলা ম্যাপ খালিই রাখবে, এগুলা ম্যাপের কাছে নাই। ওই ইন্ডেক্স গুলো আসলে মেমরি থেকে নেয়ও নাই, ওই ইন্ডেক্স গুলো ম্যাপের কাছে নাই। ম্যাপের তাহলে ম্যাপের ইন্ডেক্স গুলা বা এটাকে আমি কি বলি, ঠিক আছে? এটা ভ্যালু আর এটাকে বলে কি। ম্যাপের কিটা তুমি ইচ্ছা মতো সেট করতে পারো, এমনকি তুমি তো গ্যাপ দিয়ে সেট করতে পারোই। আর একটা কি, তুমি ইন্ডেক্স গুলাও যে কোনো টাইপের হইতে পারে। যেমন এখানে আমার অ্যারের ক্ষেত্রে লিমিটেশন ছিল যে আমার ইন্ডেক্স গুলা অবশ্যই ইন্টিজার হবে, কিন্তু ম্যাপের ক্ষেত্রে তুমি যে কোনো টাইপের ইন্ডেক্সিং রাখতে পারো। যেমন আমি ধরো তোমাকে বললাম এই যে সেম জিনিসটাই তুমি রাখবা, কিন্তু তোমার যেটা আলাদা করা লাগবে সেটা হলো যে এখানে 1 2 3 4 এগুলো না রেখে তোমার ইন্ডেক্সিংটা হবে এভাবে, এটার ইন্ডেক্স এ, এটার ইন্ডেক্স আচ্ছা বড় হাতের এ, এটার ইন্ডেক্স বড় হাতের বি সি ডি, এটার ইন্ডেক্স ধরো জেড। আমি নরমালি তো এটা করা যায় না। নরমালি কি এটা করা যায়? আমি তো অ্যারের ইন্ডেক্স হিসেবে এ বি সি ডি ইউজ করতে পারবো না অবশ্যই। এখন তুমি চাইলে ওই জায়গায় যদিও আস্কি ইউজ করতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট এ বি সি ডি ক্যারেক্টার কি চাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করতে পারতাম? এখানে একটা ম্যাপ ইউজ করতে পারতাম। ম্যাপ দিয়ে কি বোঝাবে? এ মানে হলো জিডিএস, বি মানে আর ডাব্লিউ, জেড মানে এই যে সিফাত, এরকম, ঠিক আছে? তাহলে ম্যাপ আমি ডিক্লেয়ার করবো কিভাবে? ম্যাপ ডিক্লেয়ার করবো এভাবে, প্রথমে এসটিএল এর নাম থাকবে ম্যাপ, এরপরে আবার লেস দেন গ্রেটার দেন, এরপরে ম্যাপের যা সিমিলার পেয়ারের মতো, ঠিক আছে? যেহেতু দুইটা ভ্যালু থাকবে, একটা হলো ভ্যালু আর একটা হলো কি বা ইন্ডেক্স। তাহলে ভ্যালু ইন্ডেক্স। তাহলে এখানে ভ্যালুটা আমার স্ট্রিং টাইপের হচ্ছে, আর ইন্ডেক্সটা আমার ক্যারেক্টার টাইপ, বুঝা গেছে? হ্যাঁ, নাম দিয়ে দিলাম, এখন বললাম পাইপের ভিতরে আপাতত কিছু নাই। এখন আমি ভ্যালুগুলো কিভাবে রাখবো? একটা লুপ চালায় রাখা যায়, কিন্তু আমি একটা লুপ না লিখে কি রাখবো? ম্যাপ অফ একটা অ্যারে যেভাবে অ্যাক্সেস করে, ঠিক আছে? এতে আমি রাখতেছি জি জি জি
আর ডাব্লিউ এভাবে আমি রাখতেছি, ঠিক আছে, এভাবে রাখা যাবে। আমি এখানে আগে যেখানে আমার এখানে শুধু লিমিটেশন ছিল যে আমি নাম্বার ইউজ করতে পারতাম, এখানে যা ইচ্ছা ইউজ করতে পারতেছি। এমন কি চাইলে এখানে তুমি অন্য ডাটা স্ট্রাকচারও ঢুকাই দাও, যে আমি চাইলাম যে আমি কি হিসাবে একটা ভেক্টর রাখবো বা পেয়ার রাখবো, তাও রাখা যায়। আমি ভ্যালু হিসাবে একটা ভেক্টর পেয়ার রাখবো, তাও রাখা যায়। দুইটাই ভেক্টর রাখবো, ইচ্ছা আমার ইচ্ছা, ফুল কন্ট্রোল আমার আছে, আমি যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা ধর ইউজার থেকে যদি ডাইরেক্টলি ইনপুট নিতে চাইতাম, তাহলে আমি এটা এভাবে করতে পারতাম যে আমি ইনপুট নিতেছি কিন্তু 5টাই, ঠিক আছে, ইনপুট নিতেছি আমি 5টা, এটা করতে পারি। আমি আর একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করে নিলাম, ক্যারেক্টার সি, ইনিশিয়ালি আমার ক্যারেক্টারটা হলো এ, ঠিক আছে। তাহলে আমি এটা করতে পারি সি ইন মাই ম্যাপ, মাই ম্যাপের আমি সি এর ভিতরে প্রথমে আমি এ এর ভিতরে ভ্যালুটা রাখবো না, তাহলে এ এর ভিতরে আমি রাখতেছি, এ কোথায় রাখছি, সি তে রাখছি। আচ্ছা, সি তে রাখলাম। রাখার পরে আমি সি এর ভ্যালুটা আজকের সিরিয়াল যদি চিন্তা করি, তাহলে এর পরে আসলে বি আসে, সি আসে, ডি আসে। তারপরে আমি সিটাকে যদি 1 করে বাড়াই দেই, সি এর ভ্যালু যদি 1 বাড়াই দেই, সি প্লাস প্লাস করে দেই, তাহলেই আমার এ বি সি এগুলো সব আসার কথা, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে আমি এখন মাই ম্যাপ শেষে সব ইনপুট ইউজার থেকে নিয়েছি, এরপরে আমি একটা প্রিন্ট করি যে আমি জানতে চাইতেছি সি নাম্বারে কে আছে, সি নাম্বারে কে আছে। তাহলে সিরিয়াল আগে দেখে রাখি, সি নাম্বারে আবার থাকার কথা এই যে আচ্ছা, ও আচ্ছা, উপরে লিস্ট আর একটা সি নাম্বারে থাকার কথা, এই যে আর ডাব্লিউ এটা থাকার কথা। তাহলে আমি প্রথমে ইনপুট নিয়ে আচ্ছা আচ্ছা ওয়েট, ক্যারেক্টার টাইপ হচ্ছে না, পিরিয়ড দিয়েছে স্ট্রিং 4 টাইপস, আমি কিছু ভুল লিখলাম। আচ্ছা, ম্যাপের স্ট্রিং টাইপ বাই ম্যাপ এটাও ঠিক আছে। ছোট একটা মিস্টেক হয়েছে আমার, ও শিট, সরি। আচ্ছা, এখানে ডাইরেক্টলি সরি, ম্যাপের আরেকটা জিনিস হলো, আমি যখন একটা ভ্যালুকে রাখবো ম্যাপের শুরু থেকে, ম্যাপ কিন্তু খালি, এখানে ম্যাপের সাইজ নরমালি এখানে 0, ঠিক আছে, ম্যাপের সাইজ 0, তার মানে আমি যে ডাইরেক্ট ওর ভিতরে ভ্যালু রাখতে চাচ্ছিলাম, এই জিনিসটা তো ক্রিয়েট এখনো হয় না, এই জিনিসটা আগে ক্রিয়েট করতে হবে, এরপরে হলো আমি ভ্যালু রাখতে পারবো। আর এটা করার জন্য আমি ডাইরেক্টলি এভাবে করতে পারি, আলাদা করে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম এস, তার ভিতরে আমি ইনপুটটা নিলাম এস, এরপরে আমি করলাম কি ম্যাপের ভিতরে অ্যাসাইন করে দিলাম এস, ঠিক আছে। এটা করতে পারি, এটা করতে পারি, এটা করলে হ্যাঁ, এইটা করলে হবে কি যে আমার এই যে এই প্রত্যেকটা স্ট্রিং সে ইনপুট নিতেছে, নিয়ে নিয়ে সে এর ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাপের ইতে কি আমার কোনো ভুল গেল? তো হ্যাপি হওয়ার কথা, মাই ম্যাপ, আচ্ছা ওয়েট দেখে আসি। ম্যাপ ডিক্লেয়ার করা তো ঠিক আছে, স্ট্রিং ক্যারেক্টার দুইটাই ঠিক আছে, এখনো কম্পাইলার ইস্যু দিতেছে কিনা। ও মেবি আমি উল্টা লিখছি, যে প্রথমে মানে অনেকদিন হয়তো করি না, এই জন্য হয়তো এরকম যে প্রথমে ম্যাপ কি দেওয়া লাগে, এরপরে দেওয়া লাগে হলো আমার কি ডাটা রাখতে চাইতেছি সেইটা। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, মানে আমার লেখা উল্টো হয়েছিল, ঠিক আছে। তাহলে
প্রথমে দিতে হয় যে কি আসলে, যে আমরা যে ইন্ডেক্স কি টাইপের হবে সেইটা ইন্ডেক্সটা টাইপটা আগে দেওয়া লাগে, এরপর আমি কি রাখতে চাইতেছি সেটা পরে দেওয়া লাগে। এটা জাস্ট আমি উল্টা লিখছিলাম, সরি। তাহলে আমি আগের মতোই করলাম, আগের মতোই আমি এখন আগের মতো কাজ করবে মেবি, ডাইরেক্টলি সিন করার কথা। তাহলে দেখো এই যে, তাহলে ইউজার থেকে ইনপুট নিয়ে নিছে, তার মানে পরে যে আমি আউটপুট দিতে বললাম যে সি নাম্বারে কে আছে, সি নাম্বারে কে আছে, আর ডাব্লিউ টা আছে, ঠিক আছে। আমি যদি চাই এখন ডি নাম্বারে কে আছে, ডি নাম্বারে কি আছে, এ জেড ভি এটা আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা রাখতে চাইছিলাম, সেটা হলো আমার নামটা হলো জেড নাম্বারে রাখতে চাইছিলাম আমার নাম, সেটা আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন যদি আমি জেড নাম্বারে কি আছে আউটপুট চাই, তাহলে আমার নাম আসার কথা, সেমিকলন। আচ্ছা, বোঝা গেছে। তাহলে আমি ম্যাপে কি করতে পারি, আমার ডাটা যেটা রাখবো সেটার উপরে আমার কন্ট্রোল তো আছেই, প্লাস আমার ডাটার জন্য ইন্ডেক্সিং কিভাবে হবে সেটার উপরেও আমার কন্ট্রোল আছে, ফুল কন্ট্রোল আছে, ঠিক আছে। সেই ইন্ডেক্স যে কোনো কিছু হইতে পারে। এখন এটা আরেকটা সুবিধা করে, সেটা হলো তোমরা কখনো অ্যারে দিয়ে শুধু অ্যারে ইউজ করে সর্টিং করছো? শুধু অ্যারে ইউজ করে একটা সর্টিং করা যায়, সেটা লিনিয়ার টাইমে ও অফ এন এ একটা সর্টিং করা যায় শুধু অ্যারে ইউজ করে, সেটা কি তোমরা করছো কেউ? হুম, 17 ব্যাচের কেউ করে করছিও হয়তো, ফাতির নাই। আচ্ছা, যাই হোক, অ্যারে ইউজ করার যে সর্টিংটা, বা সেটাকে আমরা বলি লিনিয়ার সর্টিং বা কাউন্টিং সর্টও বলে, সেই সর্টিং এ একটা লিমিটেশনটা হলো যে অ্যারের সাইজ, যে অ্যারের সাইজ আমি ম্যাক্সিমাম নিতে পারি 10⁶। তার মানে আমি সর্টিং যখন করব তখন 10⁶ এর সাইজের বড় কোনো এলিমেন্ট সর্টিং করা যায় না, কিন্তু ম্যাপ দিয়ে করতে গেলে সেটা আবার করা যায়, কিন্তু যদিও ম্যাপে আবার টাইম লিমিট বাড়ায় দেয়। আচ্ছা, ম্যাপের ওয়েগ আইডিয়াটা তোমরা কি বুঝতে পারছো, ম্যাপে আসলে কি করা যায় ম্যাপ দিয়ে? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছো তাইলে। আচ্ছা, তাহলে আমরা স্লাইডে আবার ফিরে যাই, আমাদের বেশি আর নাই। আচ্ছা, তাহলে আমাদের ম্যাপেরটা গেল, আর ম্যাপে কিছু কিছু ফাংশন আছে, যে ইনসার্ট, ইরেজ, ফাইন্ড, এগুলো অ্যাক্সেস ভ্যালুর জন্য আমরা ওই যে অ্যারের মতো অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আরো কয়েকটা স্ট্রাকচার আছে, এগুলো ইজি। এখন তোমরা ব্রেক নিতে পারো একটা 5 মিনিটের, যারা রোল অলরেডি দাও নাই রোলগুলো দিয়ে দিও। আচ্ছা, আমরা শেষ করে ফেলি, আমাদের বেশি এখন আর নাই, ঠিক আছে, অল্প কিছু জিনিস আছে, শেষ করে ফেলি। আচ্ছা, এরপরে আছে স্ট্যাক। স্ট্যাক তোমাদের গতকাল যেরকম দেখাইছিলাম যে একটার উপরে আরেকটি স্তূপ আকারে রাখে, সেটা হলো স্ট্যাক, ঠিক আছে, যে জাস্ট একটার উপরে আরেকটা স্তূপ আকারে রাখে, আর নেওয়ার সময়ও জাস্ট লাস্ট যেটা রাখা হয়েছে সেখান থেকে নেয়। তার মানে আমি ডাইরেক্টলি প্রথম থেকে নিতে পারবো না, আমার নিতে হবে শুরুর থেকে, জাস্ট লাস্ট যাকে আমি স্ট্যাকে রাখছি সেখান থেকে নিতে হবে। স্ট্যাকের অপারেশন মেইনলি দুইটা, একটা হলো পপ আর একটা পুশ। পুশ কি করে, জাস্ট নতুন একটা ইনসার্ট করে, আর পপ কি করে, লাস্ট থেকে তুলে দেয়। তার মানে আমি স্ট্যাকে ডাইরেক্ট অনেকগুলো যখন থাকবে তখন ডাইরেক্ট একদম শুরুর দিকে বা ইন্ডেক্স ওয়াইজ কোনো অ্যাক্সেস করতে পারবো না, আমার সিরিয়ালি পুশ পপ করে করে অ্যাক্সেস করতে হবে। আর এখন উপরে কে আছে সেটা আমি জানতে পারবো, সেটা হলো একটা ভ্যারিয়েবল, আর একটা আছে টপ, টপ দিয়ে বোঝা যায় যে এখন উপরে কে আছে তার কথা, ঠিক আছে। আমি স্ট্যাকের উদাহরণ ওরকমই গতকালকে তোমাদের তো বলছিলাম, ওই এক্সিকিউশন স্ট্যাক যেরকম ওরকমই এখানে উদাহরণ আছে, উদাহরণ দেখলেই মোটামুটি বোঝা যাবে স্ট্যাক একদম ইজি একটা জিনিস। স্ট্যাকে আছে শুধু এই তিনটা জিনিস, ঠিক আছে, পুশ,
নতুন একটা এলিমেন্ট আমার আস্তে আস্তে ইনসার্ট হবে। এরপর আছে পপ, যে লাস্ট এলিমেন্ট লেটেস্ট যেটা পুশ হয়েছে সেটা পপ হয়ে যাবে। আর টপ যেটা হলো বোঝাবে যে টপে কে আছে, ঠিক আছে। এরপরে আছে হলো কিউ। কিউ হলো মানে এই দুইটা স্ট্রাকচারকে বলে, একটাকে বলে লিফো আর একটা ফিফো। লিফো দিয়ে বোঝায় যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্ট আমি যাকে ইনসার্ট করতেছি সে হলো প্রথমে চলে যাচ্ছে, ঠিক আছে। আর ফিফো দিয়ে বোঝায় যে আর ফিফো দিয়ে বোঝায় যে আমি জাস্ট প্রথমে যাকে রাখবো, মানে তুমি চিন্তা করো বাসে, বাসে কিউ মানে তো সারি, তাই না? আমরা যখন বাসে উঠি, বাসে ওঠার সময় আমার সিরিয়ালে দাঁড়ায় না বাসের জন্য, যে বা যে কোনো একটা পার্কটাকে বা যে কোনো জায়গায় যেখানে লাইন মেনটেন হয় সেখানে কি হয় যে প্রথমে লাইনে দাঁড়াইছে সেই আগে যাবে। ওরকমই কিউতে যাকে আমি আগে রাখবো, আমি রাখতেছি একজন আর একজনের শেষে, কিন্তু রাখা যে যাবে বা যাকে যখন বের করব তখন সে শুরু থেকে বের হবে, ঠিক আছে। তো শেষের পিছনে পিছনে নতুন যারা আসবে তারা পিছনে দাঁড়াবে, কিন্তু যারা প্রথমে বের হবে তার মানে তাদেরকে শুরু থেকে বের করবো। তার মানে আমরা যখন পুশ করব, পুশ করলে শেষে আসবে, কিন্তু পপ করলে শুরু থেকে বের হবে, ঠিক আছে। এগুলার কিছু কিছু জায়গায় ইউজ আছে, অনেক ছোট ছোট অপটিমাইজ করার জন্য অনেক কোডে এটা এগুলা করা যায়। এগুলার তোমার টাইম কমপ্লেক্সিটি অনেক কম, অনেক ইজিলি ও অফ ওয়ানে কাজ করে এই জিনিসগুলা, স্ট্যাক কিউ দুইটাই। আচ্ছা, এখানেও তাহলে দুইটা আছে, একটা পুশ পপ, ব্যাক আর ফ্রন্ট। এখানে ব্যাক ফ্রন্ট দিয়ে যেহেতু দুই পাশ থেকেই কাজ করতেছে, মানে পিছনে কে আছে সামনে কে আছে দুইটাই তুমি জানতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সর্টটা অলরেডি তোমাদের দেখাইছি যে সর্টিংটা, ভেক্টরের সর্টিংটা প্রথমে ইটারেটর দেওয়া লাগে সর্টিং এর জন্য, ভেক্টর ডট বিগিন ভেক্টর ডট এন্ড, তুমি যেটাকে সর্ট করতে চাচ্ছ। না বলে আমরা ভেক্টর বা অ্যারেকেই সর্ট করি। এরপরে এখানে আমরা বলছিলাম যে কিছু অ্যালগোরিদমও তোমাদের ধরো বলবো। অ্যালগোরিদম হিসাবে সবচেয়ে প্রথমে যে অ্যালগোরিদমটা আসে বিল্ট ইন ভাবে সেটা হলো বাইনারি সার্চ। বাইনারি সার্চ কিভাবে ইমপ্লিমেন্ট করে এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি এত বলতেছি না, ক্লাস এত কন্টিনিউ হয়তো এইটুক হয়তো টানাটানে চলে যাব, এত কিছু দেখাবো না। আচ্ছা, বাইনারি সার্চে জাস্ট এই ডিফল্ট যে বাইনারি সার্চ সেটা কি করে, তুমি একটা এলিমেন্ট তুমি সার্চ করতে পারবা, সার্চ করে যদি পায় এলিমেন্টটা তোমাকে বলবে যে হ্যাঁ এটা পাওয়া গেছে, আর যদি না পাওয়া যায় তাহলে ফলস রিটার্ন করবে, এরকম ট্রু ফলস এর মতো, ঠিক আছে। আর লেখার সময় হবে প্রথমে বলতে হয় যে কোথায় থেকে শুরু হবে সার্চিং, শেষ হবে কোথায়, আর কাকে খুঁজতেছো, তিনটা প্যারামিটার পাস করা লাগে। আর ও ট্রু ফলস রিটার্ন করে যে পাওয়া গেছে অথবা পাওয়া যায় নাই। এরপর এটা গেল বাইনারি সার্চ। আর একটা লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। লোয়ার বাউন্ড আপার বাউন্ড এটা বাইনারি সার্চের, ওরা ভিতরে বাইনারি সার্চই ইউজ করে, কিন্তু ওরা আমার স্পেশাল কিছু কিছু জিনিস প্রোভাইড করে। এইটা সিপিতে তোমরা হালকা দেখবা, বা সিপিতে প্রপারলি এটা প্রবলেম সলভিং এর সময় এই জিনিসগুলো আসবে, তখন এটা ভালোভাবে দেখো আর আগে থেকে আইডিয়া নিয়ে রাখো দুইটা কি জিনিস। হ্যাঁ, লোয়ার বাউন্ডটা হলো জাস্ট আমি একটু বলি। ধরো তোমার কাছে একটা লিস্ট আছে। আচ্ছা, বাইরে সার্চের সময় অবশ্যই আমাদের সর্টেড একটা লিস্ট থাকতে হবে, এটা ক্রুশিয়াল, এটা থাকতে হবে, নয়তো বাইনারি সার্চ অ্যাপ্লাই করা যায় না। তার মানে আমার কাছে ধর একটা লিস্ট আছে 2 4 5 7 10 15 19, এটা একটা লিস্ট আছে। আমি বললাম যে এরকম যে 5 কোথায় আছে, 5 এর পজিশন আমাকে আমার দরকার। বাইনারি সার্চ, নরমাল বাইনারি সার্চ তো আমার জাস্ট বলে যে কোথায় আছে কি নাই, পজিশন তো দিচ্ছে না। এখন ধরো আমার পজিশন দরকার, তখন আমি এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড ইউজ করা যায়। লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের একটু পার্থক্য আছে। লোয়ার বাউন্ড কি করে, লোয়ার বাউন্ডটা করে যে তুমি ধরো একটা নাম্বারকে সার্চ করতেছো, সার্চ ও সিরিয়ালি সার্চ করা ধরো শুরু করছে, এখন ওই নাম্বারটা যখন পাবে ও করবে কি, ওই নাম্বারটা ধরো তুমি এভাবে চিন্তা করো যে সিরিয়ালি ধরো যাচ্ছে এভাবে, এখান থেকে প্রথম থেকে যাচ্ছে, যাতে যাতে যখন ওই নাম্বারটা যদি পেয়ে যায়, যদি ওই নাম্বারটা প্রথমে ধরো পেয়ে গেল, যেমন এখানে 5 পেয়ে গেল, ও এখন বলবে যে হ্যাঁ আমি 5 পাইছি, 5 এখানে আছে। আর যদি বাই চান্স যদি 5 ধরো না থাকে, তাহলে কি করবে, 5 এর পরে যে আছে তাকে ফেরত দিবে, তাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে। আর আপার বাউন্ডটা কি করে, আপার বাউন্ডটা করবে হলো ধরো এখানে আপার বাউন্ডের সময় ধরো আমি 5 কে খুঁজতেছি, 5 কে আমি সার্চ করলাম, ও কি করবে, খুঁজতেছে ধরো এই দিক থেকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে 5 পাইলো, 5 কে পেয়ে ও 5 কে রিটার্ন করবে না, ও করবে কি 5 এর চেয়ে বড় কাউকে রিটার্ন করবে, 5 এর ইমিডিয়েট পরে বড় কেউ যদি থাকে তাহলে সেটা রিটার্ন করে দিবে। তাহলে আমি একটা কেস বলি যে এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, সেটা হলো ধরো আমার এমন আছে 2 3 5 আর একটা 5, এরপরে 7 আছে। এখন
তুমি এখানে যদি লোয়ার বাউন্ড ইউজ করো তাহলে লোয়ার বাউন্ড তোমাকে এইটা রিটার্ন করবে। আমি 5k সার্চ করতেছি, লোয়ার বাউন্ড তোমাকে এটা রিটার্ন করবে, লোয়ার বাউন্ড তোমাকে এই পজিশনটা রিটার্ন করবে। আর আপার বাউন্ড কি করবে, আপার বাউন্ড তোমাকে এই পজিশনটা রিটার্ন করবে, মানে ও সবসময় বড় জোনকেই রিটার্ন করবে, ঠিক আছে। লোয়ার বাউন্ড সবসময় ওকে পাইলে তো ওকে রিটার্ন করবে অথবা ওর চেয়ে বড়, আর আপার বাউন্ড সবসময় বড় জনকে রিটার্ন করবে, ওর চেয়ে ইমিডিয়েট যে বড়। আচ্ছা, এখন তার মানে আমি এভাবে বলতে পারি যে আপার বাউন্ডের রুলস ফলো করে এরকম যে এক্স কে তুমি সার্চ করতেছো, ও এক্স এর চেয়ে গ্রেটার কিছু দিবে। আর লোয়ার বাউন্ড এক্স কে যদি পেয়ে যায় তাহলে তো পাইলই, এক্স কে পেয়ে গেলে এক্স এর সমান কিছু দিবে অথবা এক্স এর চেয়ে গ্রেটার কিছু দিবে, ঠিক আছে। ওর হলো লেস দেন মানে গ্রেটার দেন ইকুয়াল, আর হলো গ্রেটার, ঠিক আছে। এই যে এখানে লেখাই আছে এভাবে, এভাবে লেখাই আছে রিটার্নস এন্ড ইটারেট টু দ্য ফার্স্ট এলিমেন্ট গ্রেটার দেন দ্য গিভেন, রিটার্নস এন্ড ইটারেট টু দ্য ফার্স্ট এলিমেন্ট নট লেস দেন দ্য গিভেন। নট লেস দেন এর আরেকটা কি, এটা হলো ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। নট লেস দেন এর আরেকটা মানে সিমিলার জিনিস হলো গ্রেটার দেন ইকুয়াল, মানে হয় ছোট জিনিস, মানে সরি হয় সমান জিনিস অথবা বড় জিনিস দিবে আমাকে। আচ্ছা, এটা উদাহরণ, এটা অনেক কাজে লাগে, এটা ম্যাসিভলি কাজে লাগে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড। এটা তোমরা শিখো, এটা আসলে অনেক হেল্পফুল। আচ্ছা, এখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারো। আর ওরা যেগুলো রিটার্ন করে সেটা হলো এটা রিটার্ন করে, ঠিক আছে। তুমি এটা ডাইরেক্টলি কিন্তু পজিশন না, এটা একটা পয়েন্টারের মতো। আর তুমি এটা থেকে পজিশন বের করতে চাইলে তোমার করতে হবে কি, ধরো ও এটা রিটার্ন করছে, তোমার এই পজিশনের ইটারেটরটা ওর থেকে বাদ দেওয়া লাগবে, মাইনাস করা লাগবে, তাহলে তুমি পজিশনটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা আছে পারমিউটেশন, আর পারমিউটেশন আর নেক্সট পারমিউটেশন আর প্রিভিয়াস পারমিউটেশন। এটা খুব একটা আমি ইউজ করি না পার্সোনালি, অনেকে ইউজ করে। নেক্সট পারমিউটেশন বা প্রিভিয়াস পারমিউটেশন কি, সেটা হলো আমি একটা ধরো এরকম ভেক্টরকে দিছি 1 2 3, এটা একটা ভেক্টর, সেখানে লেখা আছে 1 2 3। এগুলাকে ইউজ করে আমরা তো সাজাইতে পারি, আর একটা সাজানো হইতে পারে 1 3 2, আর একটা সাজানো হইতে পারে 3 2 1। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট, এটাকে কি বলে আমরা পারমুটেশন, সাজানো, যে ইন্টারে যে আমরা করে আসছি কম্বিনেশন পারমুটেশন, এগুলাকে বলে হলো পারমিউটেশন, মানে সাজানো, ঠিক আছে। দল গঠন না, দল গঠনটা হলো আমার কম্বিনেশন, এটা হলো সাজানো। তাহলে তুমি জাস্ট নেক্সট পারমুটেশন বা প্রিভিয়াস পারমুটেশন ইউজ করে এইটার পরের পারমুটেশন গুলো অ্যাক্সেস করতে পারো। মানে এটা করার পরে তুমি দেখবে কি ও তোমাকে নেক্সট কেমন নেক্সট সাজাইলে কেমন হইতো, বা আমরা যখন সাজানো শুরু করি তখন তো সিরিয়াল ওয়াইজ একটা সাজাই 1 2 3, এরপরে আসার কথা 1 3 2, এরপরে ধরো আমার 2 1 3, এরকম যে সাজানোগুলো আসবে, এরপরে 2 3 1 আসবে। এই সাজানোগুলাই ও সিরিয়াল বাই একটা একটা চালাবা, তারপরে ও রিটার্ন করবে। এটা একটু কমই ইউজ করা হয়, কিন্তু এটা এক্সিস্ট করে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাইন্ড ফাংশন আছে সার্চ করার জন্য, এটা এতই না। রিভার্স ফাংশনটা অনেক সময় কাজে দেয়। রিভার্স ফাংশনটা কি করে, যে আমি সেটা রিভার্স ফাংশন তুমি অ্যারের ক্ষেত্রে ইউজ করতে পারবা, ভেক্টরে ইউজ করতে পারবা, স্ট্রিং এ ইউজ করতে পারবে। স্ট্রিং এর জন্য অনেক লাগে, মাঝে মাঝে দেখা যায় স্ট্রিং আমি উল্টা করা লাগে, তখন তুমি রিভার্স ফাংশন দিয়ে দিলে কি হবে, ডাইরেক্টলি তোমার এই অ্যারের এলিমেন্ট গুলাকে, বা তুমি যেটা ইউজ করো স্ট্রিং হলে স্ট্রিং এর এলিমেন্ট গুলাকে উল্টায় তোমার কাছে ফেরত দিবে, ঠিক আছে। কারণ আমি যদি আমার নামটা লিখে দেই, ও জাস্ট আমার নামটা রিভার্স করে রিটার্ন করবে, যেমন TAFIS, এটা হয়ে যাবে আর কি। এটা হলো রিভার্স ফাংশনের কাজ। এখানে স্ট্রিং অ্যারে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, যেগুলোতে এরকম লিস্ট থাকে, সিরিয়াল বাই থাকে, সিরিয়াল থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আছে কাউন্ট, একটা আছে কাউন্ট, হলো ডিস্টিংক্ট কাউন্ট দেয়, অথবা তুমি একটা এলিমেন্ট আছে কয়বার সেটা কাউন্ট করে, ঠিক আছে। এটা তো এগুলা তো ইফেক্টিভ না মনে হয় আমার মতে। আচ্ছা, এরপরে আমাদের পার্টটা হলো আমাদের কোড কি, সরি, তোমাদের কোডগুলা লেখার পরে কিভাবে এক্সিকিউট হয়, সিরিয়াল বাই প্রসেসটা। প্রথমে আমরা কোডগুলো লিখলাম, এরপরে একদম ডাইরেক্টলি এক্সিকিউট হওয়ার পর পর্যন্ত কি কি ধাপ আছে। আচ্ছা, প্রথম যে ধাপটা, এটা আমি এত এক্সপ্লেন করব না আপাতত, একটা ভেগ আইডিয়া। জাস্ট প্রথমে প্রি প্রসেসিংটা হয়। প্রি প্রসেসিং কোনগুলো, আমরা যে প্রথমে হ্যাশ দিয়ে যেগুলো লিখি, হ্যাশ ডিফাইন, তারপরে হ্যাশ ইনক্লুড, সেগুলোকে বলে প্রি প্রসেসর, ঠিক আছে, প্রি প্রসেসর বলে। সেই জিনিসগুলা আগে তোমার মানে আমাদের যে লাইব্রেরিগুলো, যে একটু আগে bit/std বা IO স্ট্রিম গুলো যে ইউজ করলাম, IO স্ট্রিম ইউজ করার কারণে কিন্তু আমরা সি আউট সি ইন এগুলো ইউজ করতে পারি।
তাহলে সি আউট সিন এগুলো তো নিজস্ব একটা ফাংশন, এটা আসলে তো কোথাও লেখা আছে, এটা লেখা আছে বিল্ট ইন ভাবে লেখা আছে। আর সেই কোডগুলো আসলে তোমার তোমার লেখা কোডে সেই জিনিসগুলোকে ইনক্লুড করা হয় প্রসেস মানে এক্সিকিউশনের আগে, ঠিক আছে? সেটা হলো আমাদের প্রথম ধাপ, সেটা হলো প্রি প্রসেসিং ঘটবে। ডিফাইন ইউজ করলে কি হয়, তুমি যেখানে ডিফাইন ইউজ করছো, যেটা দিয়ে ডিফাইন করছো ওটা রিপ্লেস করে দেয় অরিজিনাল, যেখানে যেখানে তুমি ওই ডিফাইনের কিওয়ার্ডটা ইউজ করছো, ধরো এলএল দিয়ে লং লং বোঝাচ্ছ, সব এলএল এর জায়গায় ও লং লং দিয়ে রিপ্লেস করে দিবে। এই জিনিসগুলো ঘটে। তাহলে প্রি প্রসেসরের কাজগুলো হইলো। এরপরে আমার কম্পাইলের ধাপে চলে যায়, তোমার কোডটাকে কম্পাইল করবে। কম্পাইল করে কি করে, সেটাকে প্রথমে অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে ফেলে, ঠিক আছে? অ্যাসেম্বলি কোডে রূপান্তর করার পরে অ্যাসেম্বলিং থেকে হলো মেশিন লার্নিং এ, মেশিন কোডে, মেশিন লার্নিং না, মেশিন কোডে ই হয়। এখন মেশিন কোড যখন আমাদের এক্সিকিউশনের ধাপে চলে যায়, তখন তোমার যে মেমোরির ভিতরে যে তোমার ডাটাগুলো আছে, তোমার যে আলাদা আলাদা ডাটা স্ট্রাকচারের ডাটাগুলো আছে, সেগুলোর সাথে তোমার লিঙ্কিং হয়, লিঙ্কিং গুলো ঘটে, ঠিক আছে? এরপরে তোমার এক্সিকিউশনটা ঘটে। And এইটা ডিটেলসে তোমরা দু একটা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো, তোমরা আরো একটু ভালো আইডিয়া পাবা। আমি জাস্ট একটা ভেগ একটা আইডিয়া দিলাম তোমাদের, যে কি পর পর কি কি ঘটে। প্রত্যেকটা স্টেপে স্পেশাল কিছু কিছু ঘটনা ঘটে। যেমন এই যে প্রি প্রসেসিং এ তো বলা আছে এই জিনিসগুলো হ্যান্ডেল করবে। এরপরে কম্পাইলিং এর সময় তো বোঝায় যে তোমার কোডটাকে কম্পাইল করে একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করে বা অ্যাসেম্বলি কোড করে ফেলে। এরপর অ্যাসেম্বলিং তো তোমার আমার কি করে মেশিন করে রূপান্তর করে ফেলে তোমার অ্যাসেম্বলি কোড থেকে। আর লিঙ্কিং এ কি হয়, লিঙ্কিং এ তোমার এই যে অবজেক্ট ফাইল, তোমার ডাটাগুলো, এগুলো সব এক্সিকিউটের সাথে বা এক্সিকিউটেবল ফাইলের সাথে এগুলো অ্যাড করা হয়, তোমার মেমোরির সাথে লিঙ্কিং করা হয় যাতে সেই জিনিসগুলো পেয়ে যায়, ভেরিয়েবলগুলো যাতে পায়। আচ্ছা, এখানে একটা এখানে লেখা আছে যে আবার কোড থেকে, আমরা তো কোড হলো আইডি থেকে রান করাই, কোড কিন্তু চাইলে তোমার সিএমডি দিয়ে বা কমান্ড লাইন থেকেও রান করানো যায়। এখানে কমান্ড লাইনের তোমার তাই দেওয়া আছে কিভাবে কি কোড লিখে তুমি কমান্ড লাইন থেকে এক্সিকিউট করবা। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট আগের কিছু রিক্যাপ আর কিছু কোশ্চেন আছে।